হাত দেখে 85% পর্যন্ত বলা যায় এবং প্রতিকার করা যায় বা ভালো করে দেওয়া যায়। এবং অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রেও যে আজকে আমি দেখলাম কারোর হাতে শনিদেব খারাপ আর আমি নীলা দিয়ে দিলাম, সেটা কিন্তু নয়। কি হলো, মঙ্গল যত স্ট্রং হবে শনিদেবকে তত কন্ট্রোল করবে। কচ্ছপের আংটি ভালো হয়, দেখেছি, হ্যাঁ। টাকা ঝরে ঝরে পড়ে। মুখটা দিতে হবে শরীরের দিকে আর ব্যাক সাইডটা দিতে হবে বাইরের দিকে। একদম পুরো ভুল। আমি বলি ওটা পড়লে আপনার ক্ষতি হবে। চুজ করবে কি করে অ্যাস্ট্রোলজার ভালো কি খারাপ? এটাকে কি করে বুঝবেন যে আপনারা যে অ্যাস্ট্রোলজারটা ভালো কি খারাপ? পাথর যে 100% কাজ করে তা নয়। আচ্ছা, এবার হচ্ছে শনিদেবের 7.5 মানে 7.5টা বছর ধরে তুমি 7.5 আসার আগে পর্যন্ত তুমি লাইফটা কেমন ভাবে লিড করছো তার একটা হিসেব হবে। তুমি ভালো করে থাকলে পরে ভালো ফল, খারাপ করে থাকলে খারাপ। এবার হচ্ছে যে 7.5টা বছরের মধ্যে আড়াই করে 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে পূর্ব 7.5, মধ্য 7.5 আর শেষ 7.5। এর মধ্যে পূর্ব 7.5তে ওই তোমার যেসব কাজকর্ম করেছো তার হিসাব হয়। মধ্য 7.5তে তোমার হচ্ছে তোমাকে মানে সাধারণ তোমার সমাজকে চেনাবে। ধরো তোমার প্রিয় ব্যক্তি, ইভেন বাবা মা হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, স্ত্রী হতে পারে, বা আরো কোনো ভালো যেটা ভালো তার সাথে ভালো রিলেশন ছিল, সে কতটা পিওর, কে তোমার বিপদে পাশে আছে কে নেই। এবং শেষ 7.5তে ভালো করে এবং কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে বাড়ির একজনকে তার মৃত্যু ঘটায়। ব্যতিক্রম খুব কম, কিন্তু এটা হওয়ার চান্সেস থাকে। কারোর ক্ষেত্রে বাবা মা বা রিলেটিভস বা খুব কাছের লোক তার মৃত্যুও ঘটে। তো মাঙ্গলিক নিয়ে যদি কেউ বিয়ে করে তাহলে সমস্যা। দেখতে হয় 36টা গুণ আছে, কটা গুণ মিলছে। যদি আমরা 18 নিচে থাকে গুণ মেলে, তাহলে বলা হয় যে গুণ মিলছে না, এটা বিয়ে করলে খুব একটা ভালো হবে না এদের জীবন। 18টা যদি হয় টেনে টুনে পাস, 18টা থেকে 20-র মধ্যে থাকলে টেনে টুনে পাস। লাভ ম্যারেজের ক্ষেত্রে পারমিশন দেওয়া হয়। এবার অনেকে ভাববে আমরা প্রেম করি, আপনি বলে দেবেন আমরা ছেড়ে দেবো, হয় নাকি? আমি কাউকে ছেড়ে দিতে বলছি না। ব্যাপারটা হচ্ছে আমি তোমার ভবিষ্যতে যেটা হওয়ার আছে আমি বলে দিলাম। ভগবানও আছেন, ভূতও আছেন। আপনারা আফটার ডেথ মানে মানুষের মৃত্যুর পরে কি হয়, তুমি কোন একটা জায়গা যেখানে কিনা ভূত আছে তুমি তো জানো না, সেখানে তুমি গিয়ে টয়লেট করে দিলে। যেই টয়লেট করলে ওরা টয়লেটের স্মেলটাকে ওরা ইনহেল করে ওরা একবার করলে তোমার প্রতি। নমস্কার, আমি বিনোদ দাস, আপনাদের সবাইকে স্বাগত নতুন চ্যানেলে। আজকের আমাদের যে গেস্ট আছেন তিনি হচ্ছেন ডক্টর সানি ঘোষ, বাস্তু বিশেষজ্ঞ, অ্যাস্ট্রোলজার বিশেষজ্ঞ। চলুন তাহলে আজকের গেস্ট ডক্টর সানি ঘোষের সাথে কথা বলা যাক। নমস্কার, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার বিজি সময়ের মধ্যে থেকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কেমন আছো দাদা? এই মোটামুটি চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদে, তোমাদের শুভকামনাতে। যাই হোক, বলো আজকে তোমার অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার সাথে সাক্ষাৎ হবে, তো যাক আজকে সাক্ষাৎ হলো। তোমার সাথে অনেক দিন আগে, মানে অনেক দিন আগে তোমার সাথে দেখা হয়েছিল। তখন বয়স আমার মোটামুটি ছিল ওই 27-28। তোমার একটা প্রেডিকশন ছিল, যেটা আমার এখন আমি হয়তো অন ক্যামেরায় বলবো না যে কি প্রেডিকশন করেছিলে, কিন্তু সেটা কিন্তু এখন সত্যি হয়েছে। তো সেই দিক থেকে কিন্তু মানে বলতে হবে। সানিদা, কিরকম ভাবে আমি যদি বলি যে অ্যাস্ট্রোলজি এইটা কতটা সাইন্টিফিক, এটা যদি তুমি আমাকে একবার বলো। মানে সবাই অ্যাস্ট্রোলজি করছে, সবাই হাত দেখছে, কেউ হাত দেখে করছে, কেউ মানে তোমার ডেট অফ বার্থ দিয়ে করছে, কেউ ফেস রিডিং করছে, কেউ ট্যারো কার্ড রিডিং করছে। তো কতটা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি, আর কোন জিনিসটা সব থেকে বেশি এফেক্ট করে? দেখো, সবকটা জিনিসই কিন্তু অ্যাস্ট্রোলজির পার্ট, ঠিক আছে? ধরো যারা হাত দেখছে, হাতের রেখা দেখে বা হাতের বিভিন্ন রকম পর্বত থাকে, সেই পর্বতগুলো দেখে সে গ্রহ সম্বন্ধে বুঝতে পারছে এবং অ্যানালাইসিস করছে। এবার তার দক্ষতার উপরে সে কতটা ভালো অ্যানালাইসিস করছে, এবার কতটা খারাপ করছে। কেউ ডেট অফ বার্থ নিয়ে করছে, ডেট অফ বার্থ নিয়ে যারা করছে তারা একদম এক্স্যাক্ট ডেট অফ বার্থ পেলে আমার যতটুকু ধারণা যে কোনো সমস্যার 100% প্রতিকারও করা যায়, বলাও যায়। কারণ মানে যেমন হয় কি, আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে আমাদের হাতের রেখাগুলো সব প্রমিনেন্ট থাকে। আচ্ছা। যত আমরা অ্যাক্টিভ মোডে চলে যাই, যত আমরা হাত পা নাড়তে থাকি, আমাদের স্কিনের নিচে এই রেখাগুলো লুকিয়ে পড়ে। তখন কি হয়, যখন আমরা পরবর্তীকালে অ্যাস্ট্রোলজার কাছে যাই, হাতে অনেক রেখা হিডেন হয়ে যায়, দেখতে পাই না। আচ্ছা। এবার তাতে কি হয় যে সবটা কিন্তু বলা যায় না। আমার যতটুকু ধারণা, হাত দেখে 85% পর্যন্ত বলা যায় এবং প্রতিকার করা যায় বা ভালো করে দেওয়া যায় সমস্যা থাকলে। এবং যদি ডেট অফ বার্থ পাওয়া যায়, তাহলে তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই তিনটেতে কি হয়, আমরা সেই সময় যেই সময় সে জন্মগ্রহণ করেছিল তার সেই সময় গ্রহের যে পজিশনস ছিল সেটাকে আমরা একদম পুরো 100% শিওর হয়ে যাই যে গ্রহগুলো কতটা ভালো ছিল, কতটা খারাপ ছিল, কীরকম ছিল। তাহলে এরপরে কি হয়, আমরা রোগটা ধরতে পেরে যাই। এবং যদি কোনো ভালো ডাক্তার রোগ ধরতে পেরে যায়, ভালো ওষুধ দিতে পারলে কিন্তু রোগটা সারবে।
এ ব্যাপারটা হচ্ছে অনেক ডাক্তার দেখবে, তুমি গেছো ডাক্তারখানাতে, এমন হতে পারে ডাক্তার আছে সে দেখলো জ্বর আছে, সে একটা জ্বরের নর্মাল প্যারাসিটামল দিয়ে দিল, সে দেখলো না জ্বরটা ব্যথার থেকে এসেছে নাকি কোনো ভাইরাস ধরেছে, বা প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে হয়েছে, বা প্রচণ্ড ওয়ার্কআউট করেছে, বা হোয়াট এভার যে কোনো কারণে গা হাত পা ব্যথার থেকে জ্বর এসছে, সেটা দেখলো না, সে নর্মাল প্যারাসিটামল দিয়ে দিল। তাহলে কি হলো, সেটা কিছু কিছু সময় কাজ করবে, কিছু কিছু সময় কাজ করবে না। দেখা গেলো ভাইরাস ধরেছে, ওই 650 খেতে হয় মেবি, বাট দেখা গেলো অ্যান্টিবায়োটিক যেটা দিতে হতো ওটা তো দিল না সে। তাতে কি হবে, সে তাড়াতাড়ি সুস্থ হবে না, জ্বরটা কমবে আবার আসবে, আবার কমবে আবার আসবে। কিন্তু যদি কোনো ডাক্তার যদি এটা করতে পারে যে সে যে কেন হলো জ্বরটা এটাকে ফাইন্ড আউট করলো এবং তার জন্য কি মেডিসিনস দরকার সেটাকে দিল, দেন তাহলে কিন্তু সে সুস্থ হবে। সেরকম অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রেও যে আজকে আমি দেখলাম কারোর হাতে শনিদেব খারাপ আর আমি নীলা দিয়ে দিলাম, সেটা কিন্তু নয়। যদি শনিদেব আমার জন্য শুভ গ্রহ হয় তাহলে নীলা পড়লে ভালো হবে, খারাপ থাকা অবস্থা ভালো হবে। মানে আমি তোমাকে একটু ডিটেলসে বোঝাই, কোনো ব্যক্তির শনিদেব বন্ধু গ্রহ কিন্তু খারাপ ঘরে বসে গিয়ে খারাপ ফল দিচ্ছে, মানে ধরে নাও বন্ধু মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বেশ, এবার পাগল তো নিজের ভালো বোঝে না, লোকে কি ভালো করবে, সে বন্ধুরও ক্ষতি করছে। এইবার ধরো আমি শনিদেবের পাওয়ার দিলাম, প্রতিকার দিলাম বন্ধু গ্রহকে ঠিক করার জন্য, আমি ধরো কথার কথা নীলা পড়লাম, নীলাটাও যে কেউ পড়তে পারে না, আমি বলছি রেমেডি হিসাবে নীলা পড়লাম। আমার যেহেতু শুভ গ্রহ শনিদেব ভালো হতে থাকলো, এবং যখন ভালো হলো, মাথার ভালো হলো, দেখলো আমি আমার বন্ধুর ভালো করব, খারাপ কেন করব, প্রোটেক্ট করলো, ভালো হলো। কিন্তু উল্টো দিকে যদি শনিদেব আমার অশুভ গ্রহ বা শত্রু গ্রহ হয়ে ক্ষতি করতে থাকে, তাহলে যদি আমি নীলা দিয়ে দিই ওটা আরও ক্ষতি করবে। মানে ভাবো, শনিদেব খারাপ হলে কিছু ক্ষেত্রে নীলা দরকার, কিছু ক্ষেত্রে নীলা দরকার নেই, কেন খারাপ করবে, এর পেছনে কারণটা কি? ধরো আমি ধরো তোমার বন্ধু, আর ধরো বাইরে একটা লোক দাঁড়িয়েছে সে শত্রু, তুমি প্রোটেকশন হিসাবে তুমি আমাকে একটা বন্দুক দিলে যে দাদা তুমি আমাকে এটা দিয়ে প্রোটেক্ট করো, আমি অলওয়েজ চেষ্টা করব যে তোমার ওই বাইরের শত্রুটা তোমাকে কিছু করতে আসলে আমি বন্দুক দেখাবো। যেই বন্দুক দেখাবো সে ভয় পাবে যে না কিছু করলে তো এর প্রোটেকশন বডিগার্ড রয়েছে এর, তো সে অনিচ্ছা সত্ত্বেও হলে সে ভালো করবে, ক্ষতি করবে না। এদিকে যদি উল্টোটা হয়, তুমি যদি বাইরের শত্রুটাকে বন্দুক ধরিয়ে দিয়েছো হাতে, তাহলে কি করবে, সে ওটা দিয়ে তোমাকে ক্ষতি করতে চাইবে, আমি বাঁচাতে গেলে আমারও ক্ষতি করবে, তোমারও ক্ষতি করবে। তো সেরকম অশুভ গ্রহকে পাওয়ার দেওয়া যায় না। আচ্ছা, তাহলে ভালো করব কি করে? দু রকম হয়, একটা আধ্যাত্মিকভাবে মন্ত্রোচ্চারণ বা বিভিন্ন রকম টোটকা করে, আরেকটা হচ্ছে সেই গ্রহটা যাকে মেনে চলে বা যাকে সম্মান করে, বেশ, তাকে আমি পাওয়ার দিলাম, তার গ্রহ কথা সম্মান করে বজরং বলি, মঙ্গলকে আমি পাওয়ার দিলাম, হনুমান চালিসা পড়লাম, ধরো টোটকা দিয়ে হনুমান চালিসা পড়লাম, তাহলে কি হলো, মঙ্গল যত স্ট্রং হবে শনিদেবকে তত কন্ট্রোল করবে যে তুমি বেশি বাড়াবাড়ি করো না, তুমি ভালো করো, খারাপ করো না, এই ব্যাপারগুলো করবে। তো সবসময় শনিদেব খারাপ মানেই নীলা পড়তে হবে এরকম না, আবার নীলা পড়লে সবসময় শনিদেব খারাপ ফল দেবে তাও না, খারাপ হলে নীলা পড়লে ভালো হতে পারে, খারাপ হতে পারে। সেটার জন্য যেমন আমরা কি ওষুধ খাবো ডাক্তারকে যেমন দেখিয়ে নিতে হয়, সেরকম কি করবে যে আমার কি রত্ন লাগবে বা কি টোটকা করবো। আজকালকার দিনে অনেকে অনেক রকম বিভিন্ন জায়গায় দেখে যে ধরো সেই কথার কথা ইউটিউবে কোনো একটা কেউ প্রোগ্রাম করলো যে এই টোটকা করলে অমুক ভালো হয়, অমুক টোটকা করলে অমুক ভালো হয়। কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে এই যে টার্টেলের আংটি, কচ্ছপের আংটি পরলে খুব ভালো হয়, দেখেছি, টাকা ঝরে ঝরে পড়ে। মুখটা দিতে হবে শরীরের দিকে আর ব্যাক সাইডটা দিতে হবে বাইরের দিকে, একদম পুরো ভুল। আমি বলি ওটা পড়লে আপনার ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? ভালো হবে না সেটা বলছি না, বলছি ক্ষতি হবে, ভালো তো হবে না, ছেড়ে দিন। কেন? টার্টেলের আংটি বা কচ্ছপ এটা হচ্ছে ভগবান বিষ্ণুর একটা অবতার। যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় ভগবান বিষ্ণু এই টার্টেল বা কচ্ছপের মানে আকৃতি নিয়ে সে ওই যেটা মন্থন করছিল তার নিচে নিজের পিঠটা দিয়েছিলেন যাতে মন্থনটা ঠিকঠাকভাবে হয়, নালে ওই মন্থনটা হচ্ছিল না, খালি ট্র্যাক আউট হয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছি। তো এটা ভগবান বিষ্ণুর একটা অবতার। তো আমরা জানি ব্রাহ্মণের ছেলেরা যারা ব্রাহ্মণের ছেলে হয় স্নান করে ভগবানের নারায়ণ শিলা ধরতে পারে, আদারওয়াইজ সেও পারে না। তাহলে ভগবান নারায়ণকে আমি হাতে ধরে নিলাম, হাতে ধারণ করে নিলাম, আমি মাছ মাংস খাচ্ছি, আমি টয়লেটে ওটা পরে চলে যাচ্ছি, ক্ষতি হবে, হিতে বিপরীত হবে। তো সুতরাং এবার অনেকে অনেক রকম প্রোগ্রাম ছেড়ে দিচ্ছে, অনেকে বুঝতে পারছে না, নিজের ভালো করার জন্য অনেকে ভাবছে যে তাহলে এটাই ধরে এগোই, করছে, কিন্তু ভুল হচ্ছে। ওই জন্য বলছি যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নেওয়ার আগে অ্যাস্ট্রোলজার কোনো ভালো যে মোটামুটি, আমি তোমাকে একটা জিনিস আপনাদেরকেও বলছি তোমাকেও বলছি, চুজ করবে কি করে অ্যাস্ট্রোলজার ভালো কি খারাপ,
এটাকে কি করে বুঝবেন যে আপনারা যে অ্যাস্ট্রোলজারটা ভালো কি খারাপ? সবাই নিজেকে ঢাক পেটায় যে আমি ভালো আমি ভালো, ঠিক সে সবাই অ্যাড করে প্রমোশন করে যে আমার এই আছে সেই আছে। ঠিক আগে আপনি দেখুন অ্যাস্ট্রোলজার নিজে ভালো আছে কিনা। আমি যদি সঠিক। বলি আমরা নিজের ভালো করতে পারি না, লোকের ভালো করতে পারি, একদম মিথ্যে কথা হবে। সঠিক। যদি আমি আমার নিজের ভালো করতে পারি, আমি লোকের ভালো করতে পারবো। আর যদি আমি নিজের ভালো করতে পারি না, আমি লোকের ছাতা ভালো করবো, আমি কিছুই করতে পারবো না। বেশ, তো সুতরাং অ্যাস্ট্রোলজারকে দেখুন যে তার ব্যাকগ্রাউন্ড কি আছে, সে নিজে কতটা ভালো আছে। লজিক্যাল কথা একদম। ঠিক আছে, যদি সে নিজে ভালো থাকে সে লোককে ভালো রাখতে পারবে। সে যদি নিজে খারাপ থাকে তাহলে লোককেও খারাপ। তার মান সম্মান কতটা আছে, তার যদি রেপুটেশন থাকে মার্কেটে, তার মানে সে আপনাকেও রেপুটেট করতে পারবে, আপনাকেও একটা জায়গা দিতে পারবে যে লোকে আপনাকে সম্মান করবে। তাকে যদি কেউ সম্মান না করে তাহলে সে আবার আপনার সম্মান কি করে পাবে? তার যদি ব্যাংক ব্যালেন্স না থাকে আপনার ব্যাংক ব্যালেন্স করাবে কোথা থেকে? তার নিজের যদি বাড়ি গাড়ি না থাকে আপনার বাড়ি গাড়ি করাবে কোথা থেকে? ঠিক। এবার বাবা দিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে দেখতে হবে যে সে নিজে কি করতে পেরেছে, নিজের পয়সা রোজগার করে বাড়ি গাড়ি। বাবা তো অনেকেই দিতে পারে, পৈতৃক সম্পত্তি হিসেবে আমি ওই ভাগ্য নিয়ে এসেছি যে আমার পৈতৃক সূত্রে আমি এগুলো পাবো, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনার ধরুন কিছু পাওয়ার নেই পৈতৃক সূত্রে, আপনাকে নিজেকে কর্ম করে এগোতে হবে, নিজে বাড়ি গাড়ি করবো, সুখে থাকবো, এইটা করতে হবে। তো আপনি দেখুন সেই অ্যাস্ট্রোলজারকেই দেখান যে নিজের দক্ষতায় নিজে সবকিছু করেছে, পৈতৃক সূত্রে কিছু পায়নি। ঠিক। আর একটা জিনিস, নীলা বা পাথরের কথা তুমি বলছিলে, এই যে পাথর, এই পাথরটা কতটা এফেক্টিভ এক একটা মানুষের বিভিন্ন গ্রহ ওয়াইজ, মানে আমি যতদূর জানি বা শুনেছি যে প্রত্যেকটা গ্রহের প্রবলেমের জন্য প্রত্যেক রকমের পাথর পাওয়া যায় আর প্রত্যেক রকমের পাথর হয়। তো এই পাথরের কাজটা কি মেনলি, যদি মানে নীলা বলো বা ক্যাটসাই বলো, এগুলোর তো দাম অনেক বেশি, সাধারণ মানুষের মানে যারা প্রবলেমে আছে তাদেরাই আমাদের কাছে আসছে, ডক্টরের কাছে যায়, ডক্টরের কাছে যায় কারা, যাদের প্রবলেম আছে, মানে যাদের আর্থিক অবস্থা, আমি যদি আর্থিক অবস্থা নিয়েও বলি, যাদের আর্থিক অবস্থা খারাপ তারাই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে। বেশিরভাগ লোক অ্যাস্ট্রোলজারের কাছে যায় তাদের আর্থিক এবং ফ্যামিলির প্রবলেমের জন্য। তো সেই জায়গাতে পাথর কিভাবে কাজ করে, আর পাথর যদি না পারে করতে, তার যদি ক্ষমতা না থাকে, তাহলে সে কি করবে? খুব ভালো প্রশ্ন এটা। এই রকম প্রশ্ন সচরাচর কেউ করে না, আমি বলে দিচ্ছি। পাথর প্রথম কথা সায়েন্টিফিক ভাবে কাজ করে। বেশ। আর আমি বলবো পাথর যে 100% কাজ করে তা নয়। আচ্ছা। পাথর ধরে নাও 90% পর্যন্ত কাজ করতে পারে মহারত্ন, আর 10 থেকে 15% মানে 10 থেকে 15% কাজ করতে পারে উপরত্ন। পাথরের মধ্যে দুটো ভাগ রয়েছে। মহারত্ন হচ্ছে যেমন নীলা, পোখরাজ, চুনি, ক্যাটসাই, এগুলো মহারত্ন। আর সাবস্টিটিউট স্টোন যেগুলো হয়, যার কাজ কম থাকে, অল্প অল্প কাজ করতে পারে, তারা হচ্ছে যেমন স্টার রুবি, টোপাজ, এমিথিস্ট, এগুলো। ঠিক আছে। আচ্ছা। এবার এরা কাজ করে কি করে? প্রথম কথা হচ্ছে যে আমরা যখন শরীরে ধারণ করি দু রকম ভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে যে সানলাইট মানে সূর্যের আলোটা মানে স্টোনের ওপর পড়ে প্রতিসরাঙ্ক হয়ে আমাদের শরীরের কোষের ভেতর থেকে আমাদের ব্লাডে মিশে গিয়ে কাজ করতে সায়েন্টিফিক ভাবে। ওকে। আর কিছু সায়েন্টিফিক ভাবে কাজ হচ্ছে একদম 100%। আচ্ছা। ধরো সে তোমার গ্রহ কি করে খারাপ বুঝছে, যে তোমার গ্রহ খারাপ আছে কি করে বুঝছে? আচ্ছা, তুমি দুটো তিনটে প্রশ্ন করেছিলে, আমি একটা একটা করে উত্তর দিই। হ্যাঁ, তো কি করে মানে গ্রহরা দূর থেকে বুঝছে কি করে একে ক্ষতি করতে হবে, একে ভালো করতে হবে? যেমন ধরো আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, আমাদের চারিপাশে একটা বলয় রয়েছে প্রত্যেক মানুষের। আচ্ছা, ঠিক আছে, যেটাকে অরা বলে। আচ্ছা, তো ওটা দেখলে দূর থেকে গ্রহরা, মানে গ্রহরা তো দূর থেকেই দেখে, ওরা বুঝতে পারে যে কার কতটা, কোন গ্রহটা ভালো আছে। যে সমৃদ্ধশালী গ্রহ সে যেমন ভালো দেখলে ভালো করবে, আর যে সমৃদ্ধশালী গ্রহ না, যে খারাপ গ্রহ দেখছে এর খারাপ আছে, খারাপও করবে। এবার কাজটা কি করে হয়? ধরো সে, আমি একটা মুক্ত পড়েছি, আমার মুক্ত লাগবে, মুক্ত পড়েছি, সেই মুক্তটা আমার কোনো প্রতিসরাঙ্ক ভাবে কাজ করছে না, কোনো সূর্যের আলো ঢুকে শরীরে যাচ্ছে এইভাবে কাজ করছে না। আচ্ছা, ওটা কি হয়, আমার চারিদিকে একটা বলয় সৃষ্টি করে, যেটা কিনা এই মুক্তর একটা এনার্জি। আমরা যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছি তার সাথে আমরা ইনহেল হচ্ছে শরীরে, আমরা খাওয়া দাওয়া করছি, কথা বলছি, সমস্তর সাথে এই জিনিসটা একটু আমাদের শরীরে ঢুকে গিয়ে কিন্তু আমাদের ব্লাডের সাথে মিশে গিয়ে আমাদের পাশের যে বলয়টা তৈরি হয়ে রয়েছে সেই বলয়টাকে, যে ক্র্যাকগুলো আছে বা নেগেটিভগুলো আছে, ওটাকে রেকটিফাইড করে জিনিসটাকে ঠিক করছে। মানে বডির মধ্যে একটা অন্য এনার্জি নিয়ে আসছে। এবার এটা এনার্জিটা বাইরে কিছুটা রয়েছে, আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ইনহেল করে ভেতরেও নিয়ে যাচ্ছি, এক নম্বর। আর যে স্টোনগুলো হচ্ছে প্রতিসরাঙ্ক হচ্ছে, লাইক ধরো সানলাইট ঢুকে আমাদের শরীরে যাচ্ছে, গিয়ে সেখান থেকে কাজ হচ্ছে, মানে আমাদের রক্তের মধ্যে মিশে গিয়ে সেটা খুব তাড়াতাড়ি কাজ করে, এবং আমাদের ব্লাডে যেহেতু মিশে যাচ্ছে সেই হিসাবেও কাজ করছে, এবং সেরকমভাবেই আমাদের শরীরটা সেইভাবে তৈরি হচ্ছে, যেটা কিনা খালি চোখে দেখা যায় না, গ্রহরা বুঝতে পারে, এইভাবে ঠিক করে।
গ্রহ দু রকমভাবে ঠিক করা যায়, একটা হচ্ছে গ্রহরত্ন ধারণ করে, আরেকটা হচ্ছে টোটকা বা টিপস যেগুলো দেওয়া হয়, আমরা দিয়ে থাকি। যে এটা কি মন্ত্র, টোটকা বা মন্ত্র tips? হয়, পুজো আর্চা হয়, বিভিন্ন রকম হয়, নিয়ম কানুন হয়। আচ্ছা, যেমন কিছু নিয়ম থাকে, যেমন ধরো যে আমাকে স্নান করে উঠে এটা করতে হবে, মন্ত্র উচ্চারণ করতে হবে। আচ্ছা, কিছু হচ্ছে ধরো আমরা কুকুরকে খাওয়াবো বা কাককে বা পাখিকে খাওয়াবো, বেশ, এটা কোনটা কাকে ডিনোট করে, ধরো কুকুরকে ডিনোট করে হচ্ছে কেতু, রাহু এবং শনিদেব। আচ্ছা, তাহলে আমি যদি কুকুরের সেবা করি, লাইক ধরো কুকুরকে কিছু খাওয়ালাম, হুম, তাহলে আমরা কিন্তু 3টে গ্রহকে সন্তুষ্ট করছি। আচ্ছা, এবার এটাও কিন্তু একটা এনার্জি আসছে কিভাবে, যখন কুকুরটা খাওয়া দাওয়া করছে তখন সে হ্যাপি হচ্ছে, খুশি হচ্ছে, হুম, তার শরীর থেকে একটা এনার্জি বেরোচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, বাট আমরা ওই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে যাচ্ছে, গিয়ে একটা বেশ, পজিটিভ জিনিস হচ্ছে। বেশ, তো এইভাবে হচ্ছে। আর মন্ত্র উচ্চারণে একটা পজিটিভ ভাইব্রেশন হয়, হুম, সেই ভাইব্রেশনে কি হয়, আমার পাশে যেসব নেগেটিভ এনার্জিগুলো হচ্ছে, বা হুম, ধরো যে আমাদের যেই নেগেটিভ এনার্জির জন্য আমাদের শরীরে যে ক্র্যাকগুলো আছে, যেটা থেকে খারাপগুলো ঢুকছে, হুম, ওই ক্র্যাকগুলোকে ফুলফিল করছে, ধরো প্লাস্টার করে দিচ্ছে ওকে, ফাটাগুলোকে। তো বুঝতে তাতে কি পেরেছি। হচ্ছে, যে নেগেটিভ জিনিসগুলো শরীরে ঢুকছে না। আমরা যখন কোনো ভগবানের নাম করছি, ধরো হনুমান চালিসা পাঠ করতে হচ্ছে, তাহলে মঙ্গল গ্রহটা স্ট্রং হচ্ছে, হনুমানজির যখন পজিটিভ এনার্জি আমাদের মধ্যে আসছে, সেই ক্ষেত্রে আমাদের ওটা ভালো ফল দিচ্ছে। এইভাবে এগোচ্ছি। তুমি 3-4টে প্রশ্ন করেছিলে। আর একটা প্রশ্ন হচ্ছে যে যার পাথর নেবার ক্ষমতা নেই। ক্ষমতা নেই, হুম। তারা কি করবে? প্রথম কথা বলে দিই, সবার আগে দর্শকের জন্য এটা জানিয়ে রাখি, ভগবানের আশীর্বাদে, আমার গুরুর আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে এবং যারা সকলের শুভকামনা করে তাদের আশীর্বাদে আমরা কম দামে রত্ন দিতে পারি এবং অরিজিনাল স্টোন টেস্টিং করে দিই, লাইফ টাইম গ্যারেন্টি থাকে, পাকা রসিদ দেওয়া হয়, আপনি বাইরের যে কোনো ল্যাবেও টেস্ট করাতে পারবেন যে স্টোনটা আপনি নিয়েছেন সেটা অরিজিনাল কিনা। অরিজিনাল পাথর হলে কাজ করবে, নকল পাথর হলে কাজ করবে না। আমাদের নকলের কোনো জায়গা নেই এবং আমরা বলতে পারেন ডিলার, এবং অনেক সস্তায়, ধরুন যেটা মার্কেটে 5,000 টাকা, আমার কাছে 1,500 টাকা, এই পার্থক্য দিতে পারি, যেহেতু সেরকম যোগাযোগ ভগবানের আশীর্বাদে হয়েছে। এবং সব পাথরের গ্যারান্টি নেওয়া হয় এবং সামনে মেশিনে পরীক্ষা করে দেওয়া হয়, আপনি দেখে নিতে পারবেন। আপনার যদি কোনো সন্দেহ থাকে বাইরে কোনো ল্যাবেও টেস্ট করাতে পারবেন। আমাদের ব্লাডে যদি হিমোগ্লোবিন কম থাকে, আমরা যেমন ব্লাড টেস্ট করালে ধরা পড়ে যে আমার শরীরে এই ভাইরাস ঢুকেছে বা হিমোগ্লোবিন কম আছে, সেরকম পাথরটা অরিজিনাল কিনা সেটাও টেস্টিং হয় ল্যাবে, আপনি সেটা দেখতে পাবেন। এবার আমরা কমে দিতে পারি, আপনাদের যাদের দরকার পড়বে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার সবাই তো আমার কাছে আসতে পারবে না, সবার জন্য বলি যে কিভাবে কাজ করে। ধরুন 90% স্টোন কাজ করে, 10% টোটকা কাজ করে, টোটাল গিয়ে 100% হয়। এবার দেখা গেল আমি খুব গরিব মানুষ, আমার গরিব আমি হয়েছি বলেই, আমার এত খারাপ বলেই আমি গরিব হয়েছি, Right. আমি এখন পাথর কিনতে পারবো না। রাইট, মানে আমি আমার কাছে 1,500 টাকাও নেই। 1,500 টাকাও নেই, হ্যাঁ, আমার কাছে, আমার খুব অবস্থা এখনই খারাপ। হ্যাঁ, তো তখন কি হয়, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তার যদি দক্ষতা থাকে, নিজের বিদ্যার ওপর যদি তার যদি দখল থাকে, হুম, সে তোমাকে ওই জায়গাটা এনে দিতে পারবে যে 1,500 টাকা রতির একটা পোখরাজ তুমি যাতে পড়তে পারো, সেটা কিভাবে করাবে, টোটকা দিয়ে করিয়ে নেবে। আচ্ছা, তোমার আজকে ক্ষমতা নেই, আমার আজকে হ্যাসিয়াত নেই, আচ্ছা, আমি এই স্টোনটা পড়বো, আচ্ছা, এটা তো এর জন্য আমি দায়ী নই। আচ্ছা, এর জন্য গ্রহরা আমাকে সেই জায়গাটা করে দিয়েছে যে আমার পক্ষে সম্ভব না পাথর কিনে পড়ার, আচ্ছা, গ্রহ প্রতিকার করার। গ্রহরা চাই না যে আপনি প্রতিকার করুন, কারণ জানে গ্রহরা যদি চায় যে আপনার প্রতিকার করবে, আপনার যদি প্রতিকার করেন তাহলে সে তো আপনার উপর ঘাড়ে উঠে নাচতে পারবে না। তো গ্রহরা চায় না। তো আপনার সেই পজিশন নেই, আপনি ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে সেই জায়গাটা করে দেবে, অন্তত পাথরটা কিনে পড়ে নিজের প্রতিকারটা করতে পারবেন। সেটা কিভাবে, টোটকা দিয়ে। ওই যে বললাম 10% টোটকাতে কাজ করে, টোটকাটা কাজ করে। তো আমি এমন টোটকা দেবো তাকে, সে যাতে এতটা ভালো হতে পারে যে পাথরটা কিনে পড়তে পারে। 10% ভালো হলো, সে পাথর পড়তে পারলো, পাথর পড়লো 90% আর 10% টোটকা মিলে 100% হলো, তার লাইফ চেঞ্জ হয়ে যাবে। ভগবান আমাকে কেন জানি না, আগের জন্মের কোনো ভালো কাজের ফল হিসাবে জানি না, আমাকে পাঠিয়েছেন যে যাতে আমার দ্বারা মানে কোনো মানুষের উপকার হয়। আর আমি চেষ্টা করি শুধু নট অনলি অ্যাস্ট্রোলজি, আমি কোনো রকম শ্রম দিয়ে হোক, যেভাবে হোক, আমি চাই যদি আমার দ্বারা কারোর 1%ও ভালো হয়, খুব ভালো হয়, আমার ভালো, আমি খুশি হই। বেশ, আমি শুনেছিলাম যে মানে যারা পাথর পড়ে না, অনেকে শিকড় বাকড়ও ধারণ করে হুম। বডিতে। হুম। তো এটা কতটা যুক্তিসম্মত? দেখো, শেকড় বাকড় পরা যায়, ওটাতেও কাজ করে, এটাও আমাদের মানে আমাদের বিদ্যাতে বলা আছে যে শেকড় পড়লেও কাজ হয়। হুম, কিন্তু ওই যে একটা এখনো প্রশ্ন থেকে যায় যে শেকড়ে কতটা কাজ করে। নর্মাল যদি সঠিক প্রসিডিওরে শেকড় পরা যায় এবং ঠিকটা অরিজিনালটা, সেই শেকড় কাজ করবে মোটামুটি 10% মতন কাজ করবে, মানে উপরত্নর থেকে একটু কম, উপরত্ন 10 থেকে 15% কাজ করে,
আমি 8-10% ধরলাম শেকড় বাকড় কাজ করবে। আচ্ছা, তাহলে শেকড় বাকড় কাজ করে কি করে, আর কোন শেকড় বাকড় কাজ করে না? আচ্ছা, অনেকে দেখবেন যে এরকম বুলেটের মতন পড়ে রয়েছে কোমরে হাতে শেকড় বাকড়, কিন্তু সেই দৈন্য দুর্দশা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, Right. কোনো কিছু হলো না, হেলদোল নেই, লাইফ ওরকমই রয়েছে। আর আরেকটা বলবো, কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা কমিশন বেসিসে এই জিনিসগুলো করে, সেটা পরে আসছি, একবার আমাকে একটু মনে করিয়ে দিও। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে কেন তাদের শেকড়টা তাদের কাজ করছে না কেন? শেকড়, প্রথম কথা হচ্ছে অরিজিনাল শেকড় লাগবে। অরিজিনাল শেকড় কিছু কিছু লোক আছে যারা ওই পেয়ারা গাছের ডালটাকেও বিল্লমূল বলে, মানে বেল গাছের শেকড় বলে বিক্রি করে দিচ্ছে। 1 নম্বর কাজ হবে না, কারণ আমার যেটা দরকার আমি যদি সেটা নাই, যেমন নকল ওষুধ খেলে যেমন শরীর ঠিক হয় না, সেরকম হচ্ছে দেখা গেল যে বিল্লমূল মানে বেল গাছের শেকড় পড়া দরকার, সেটার জায়গায় পেয়ারা গাছের ডাল পড়ে বসে আছি, আমার কোথা থেকে ভালো হবে? ঠিক। এবার যে পড়েছে সে জানে না, আর যে দিয়েছে সে জানে, সে পয়সা নিয়ে নিয়েছে, সে এবার সাধু অসাধু লোক মিশিয়ে রয়েছে না, ঠিক। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিল্লমূল দিয়েছে, বিল্লমূল পড়েছে, তাও কাজ সেরকম হচ্ছে না কেন? আমি বিল্লমূল নিয়ে শুধু বোঝাচ্ছি, অনেক রকম শেকড় থাকে, বিল্লমূল রবির কাজ করে, বেল গাছের শেকড়কে বিল্লমূল বলে। বেশ। বিল্লমূল পড়ার নিয়ম আছে। রবিবার যেই সময় সূর্য উদয় হবে সেই সময় স্নান করে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে বলতে হবে ওম জবা কুসুম শঙ্কা শঙ্কশ্যপিয়াং মহাদুতিম, অনেকে ধান্তারিং বলে, বলতে হবে ধমরিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটা জপ করে বেল গাছের শিকড় এক নিঃশ্বাসে কাটতে হবে, বেশ। কেটে লাল সুতো দিয়ে পড়তে হবে। বেশ। পড়লে পরে 8 থেকে 10% কাজ হবে। কতদিন একটা শিকড় পরে রাখা যায়? যতক্ষণ না শেকড়টা শুকাচ্ছে। যদি গরমকালে পড়ে থাকো, দেখা গেল একটা শেকড় 3 দিনে শুকিয়ে যেতে পারে। আর যদি বর্ষাকালে পড়ে থাকো, সেটা দেখা গেল তোমার মোটামুটি 15 দিন 10-12 চলে দিন, 14 দিন 15 দিনও চলে যেতে পারে। শেকড়টা যত তাড়াতাড়ি শোকাবে, কাজ তত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এবার দেখা গেল যে এই যে প্রসিডিওরটা বললাম, এই প্রসিডিওরে ধরো যে শেকড় বিক্রি করছে সে তুলছে না শেকড়টা, আর যে ধারণ করছে সে এরমভাবে ধারণ করছে না। ধরলাম আমি সেই প্রসিডিওরেই তুললো। ধরো যে শেকড় বিক্রি করছে সে ভোরবেলায় স্নান করে তুললো, সম্ভব না যদিও, তুললো, সে বিক্রি করলো। যে পড়লো সে হয়তো মঙ্গলবার পড়লো বা পরের আচ্ছা। রোববার গিয়ে পড়লো, আচ্ছা, অলরেডি ওটা ততক্ষণে শুকিয়ে শুকিয়ে গেছে, কাজটা কোথা থেকে হবে? তো ওই জন্য বিভ্রান্ত হবে, আমার বদনাম হবে। আমি শেকড় লিখে দিলাম, আমার বদনাম হলো, কেন? ও তো ভুল শেকড় পড়েছে, অন্য জায়গা থেকে পড়েছে, এবার শুকনো শেকড় পড়েছে, কাজ হলো না। আমি ওই জন্য শেকড় আমি বলি না, না বলি না। হ্যাঁ, আমি ওই যে আমি রুদ্রাক্ষও আমি বলি না। কেন বলি না? আমি কারণ বলছি, রুদ্রাক্ষ কাজ করে, অবভিয়াসলি কাজ করে, বাট রুদ্রাক্ষ আমি চিনতে পারি না, আসল নকল বুঝতে পারি না। মার্কেটে এত রকম বেরিয়ে গেছে, আমি বুঝতে পারবো না। আমার দ্বারা রুদ্রাক্ষ দেখেছি আমি। হ্যাঁ, আমার দ্বারা যদি নকল রুদ্রাক্ষ কাউকে দিয়ে দেওয়া হয়, তাহলে ওটা আমার অজান্তে পাপ হয়ে যাবে। কালকে প্রমাণিত হবে, পরশুদিন আমরা একদম যেই রেপুটেশন করেছি এত বছর, 11.5-12 বছর ধরে যে রেপুটেশন করেছি জলে, তাহলে আমি যেটা জানি না আমি ওটা করবো না। রুদ্রাক্ষ কাজ কখন করে? ওই যে বলছিলাম না টার্টেলের আংটি, টার্টেলের আংটি যেভাবে কাজ করে রুদ্রাক্ষ সেভাবে কাজ করে। অফলাইনে যেটা আমরা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, না স্টার্টিং এ বললাম যে টার্টেলে আংটি পরাটা ঠিক হবে না। রুদ্রাক্ষটা পড়তে গেলে আমাকে ওই পটি যাওয়ার সময় খুলে রেখে যেতে হবে। আরে বাপ, বিবাহিত লোকেরা রাত্রে ঘুমানোর সময় খুলে রাখতে হবে, মাছ মাংস কিছু খাওয়ার সময় খুলে রাখতে হবে। এইগুলো না মানলে কিন্তু রুদ্রাক্ষও কাজ করবে না। তো আমি এমন কোনো কিছু কাউকে প্রেসক্রাইব করব না যেটা তার অনেক বাদ বিচার থাকবে, কোনো একটা ভুল করলো, কাজ হলো না, তাহলে কি হবে? লোকটা তো ভাববে যে আমি গিয়েছিলাম, আমার কোনো কাজে দিল না। আমি এমন জিনিস দেবো যেটা তুমি হেলা ফেলা করলে পরেও তোমার কাজ দেবে, তো বলবে হ্যাঁ আমি ওখানে গেছিলাম, হেভি উপকার পেয়েছি। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছি। তুমি, আমরা কথা বলার সময় শনি দেবতা নিয়ে অনেকগুলো কথা হচ্ছিল, তো সেইখান থেকে আমার আসলো, এই মুহূর্তে শনির প্রকোপ চলছে কিছু কিছু রাশির উপরে, মানে আসবে 2025 আর কিছু রাশি সরে যাচ্ছে। আর শনি দেবতাকে নর্মালি সবাই ভয় পায়। তো শনি দেবতার যেটা বেসিক প্রকোপ, যেটা মানে সব থেকে বেশি প্রকোপ, সেটা হচ্ছে সাড়ে সাতি। সাড়ে সাতি নিয়ে তোমার কিছু বলার আছে? মানে সাড়ে সাতিটা এক্স্যাক্টলি কি, আর সেখান থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? প্রথম কথা হচ্ছে যে খুব ভালো প্রশ্ন। সাড়ে সাতি, এটা নিয়ে অনেকে ভয় পায়, শনিদেবের সাড়ে সাতি মানেই খারাপ। আমি বলবো না, খারাপ না, আবার ভালোও বলবো তা নয়। ব্যাপারটা যে সাড়ে সাতি হচ্ছে শনিদেব সাড়ে সাতিতে কেমন ফল দেবে আমার কর্মটা সেটা ডিসাইড করবে। আমি সাড়ে সাতির আগে পর্যন্ত জীবনে পাপ করেছি, পুণ্য করেছি, ভালো করেছি, মন্দ করেছি, সেটা একটা ডিপেন্ড করবে। দ্বিতীয় হচ্ছে যে আমার জন্ম চার্টে শনিদেবের পজিশনসটা কেমন রয়েছে সেটা একটা ডিপেন্ড করবে, যে যদি ভালো পজিশনে থাকে অবভিয়াসলি ভালো দেবে। যদি আমার জন্মকালীন অবস্থায় শনিদেব খারাপ থাকে তাহলে কি খারাপ দেবে? না। কেন খারাপ দেবে না? কেন খারাপ আমি দিতে দেবো না, কারণ আমি প্রতিকার করিয়ে দেবো আগে থেকেই, যাতে খারাপ না দেয়।
আচ্ছা, এবার শনিদেব সাড়ে সাতিতে কি হয়? শনিদেব সাড়ে সাতিতে বলে না যে একটা সোনাকে, মানে খাঁটি সোনাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করে, মানে খাঁটি সোনাকে পোড়ায় তবে সেটা গহনা হয়, তার আগে Right. কিন্তু হয় না। না। তো শনিদেব হচ্ছে সৌরজগতের বা গ্রহদের মধ্যে গ্রহরাজ বলা হয়, যে এমন একজন তাকে কিন্তু বার খাইয়ে ঠিক করা যায় না। আচ্ছা। হ্যাঁ, মানে যেমন কি আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, কিছু স্যার ছিল খুব স্ট্রিক্ট, হুম। মানে তাকে তুমি শিক্ষক দিবসে পেন দাও তাতেও সে গলবে না, Right. কিন্তু পড়াশোনা ভালো করে করো, ডিসিপ্লিন মানো, খুব ভালোবাসবে। সেরকম শনিদেবও সেরকম, যে তুমি পুজো অর্চা করলে, শনিদেবের শনিবার করে উপোস করলে, এটাও একটা বলে দিই, অনেকে শনিবার করে ভুল করে উপোস করে। সবার ক্ষেত্রে উপোস করলে বা শনিবার নিরামিষ খেলে কিন্তু ভালো হয় না, কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়, কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয়, এবং বেশি খারাপও হয়। সুতরাং অনেকে আছে শনিদেবকে মানে ভালো করার জন্য শনিবার উপোস করছেন বা শনিবার করে নিরামিষ খাচ্ছেন, একটুখানি জিজ্ঞাসা করে নিন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার সেটা করা যাবে কিনা। সবার ক্ষেত্রে করা যায় না, কারোর ক্ষেত্রে ভালো হয়, কারোর ক্ষেত্রে খারাপ হয়। আচ্ছা, এবার হচ্ছে শনিদেবের সাড়ে সাতি। সাড়ে সাতি মানে 7.5 বছর ধরে তুমি সাড়ে সাতি আসার আগে পর্যন্ত তুমি লাইফটা কেমনভাবে লিড করছো তার একটা হিসেব হবে। তুমি ভালো আচ্ছা। করে থাকলে পরে ভালো ফল, খারাপ করে থাকলে খারাপ ফল। এবার হচ্ছে যে 7.5 বছরের মধ্যে আড়াই 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 করে 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে পূর্ব সাড়ে সাতি, মধ্য সাড়ে সাতি আর শেষ সাড়ে সাতি। এর মধ্যে পূর্ব সাড়ে সাতিতে ওই তোমার যেসব কাজকর্ম করেছো তার হিসাব হয়। মধ্য সাড়ে সাতিতে তোমার হচ্ছে তোমাকে মানে সাধারণ তোমার সমাজকে চেনাবে। ধরো তোমার প্রিয় ব্যক্তি, ইভেন বাবা মা হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, স্ত্রী হতে পারে, বা আরও কোনো ভালো যে বন্ধু কোনো হতে পারে, relationship। যেটা ভালো, তার সাথে ভালো রিলেশন ছিল, হুম। সে কতটা পিওর তোমার জন্য আচ্ছা। সেটাকেও চিনিয়ে দেবে, যে রিলেশনটা ভালো কি খারাপ, বা সে শুধু সুযোগ নিয়ে গেছে কিনা তোমার। তুমি এই মধ্য সাড়ে সাতিতে বুঝতে পেরে যাবে আচ্ছা। যে কে তোমার আপন, কে তোমার পর, কে তোমার বিপদে পাশে আছে, কে নেই। এবং শেষ সাড়ে সাতিতে আহ, ভালো করে, এবং কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্রে বাড়ির একজনকে তার মৃত্যু ঘটায়। ব্যতিক্রমী খুব কম, কিন্তু এটা হওয়ার চান্সেস থাকে। কারোর ক্ষেত্রে বাবা মা বা রিলেটিভস বা খুব কাছের লোক তার মৃত্যুও ঘটে। কিন্তু তার বলে এই না যে সেই ব্যক্তির সাড়ে সাথে চলছে সে দায়ী, না, একদম না। দেখা গেল সেই ব্যক্তির আয়ু শেষ হয়ে এসেছে, এবং সেই ব্যক্তিটা যার সাড়ে সাথে চলছে তার নিকট, তো তার প্রকোপটা বেশি পড়বে তার উপরে। আচ্ছা। ঠিক আছে, তো এটা কারো কারোর ক্ষেত্রে হয়, শেষ সাড়ে সাতির একদম লাস্টের দিকে নিজের ব্যক্তিকে কেড়ে নেয়, কাছের লোককে কেড়ে নেয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। এবং শেষ সাড়ে সাতিতে কিন্তু খুব ভালো রিটার্ন দেওয়া যায়, যে প্রথম 5টা বছর যে খুব খারাপ গেছে, শেষ সাড়ে সাতির যে লাস্টে আড়াইখানা বছর তাটাতে অনেক ভালো দিয়ে সেই জায়গাটাকে, গ্যাপটাকে মেনটেন করা হয়। এটা কিন্তু শনিদেব করেন। এবার যে 7.5 বছর যাতে আমি খারাপ না যায়, আমার কোনো ক্লায়েন্ট যাতে কষ্ট না পায়, তার সে জীবনে ভালো কাজ করুক খারাপ কাজ করুক, তার যাতে 7.5 বছরে ভালো হয়, সেটা আমার দেখার নৈতিক কর্তব্য। তাহলে আমি এমন কিছু করব বা ক্লায়েন্টকে দিয়ে এমন কিছু করাবো যাতে শনিদেব ভালো ফলই দেন, শনিদেব ভুলে যান খারাপ দিতে, আচ্ছা। সেই ব্যবস্থাও করে দেওয়া যায়। কিরকম? যেমন ধরে নাও যে কোনো একটা ব্যক্তি রয়েছে, হুম। সেই ব্যক্তিটা খুব বাজে একটা জিনিস করেছে লাইফে, যেগুলো করা উচিত না, অনেক হুম। রকমের মানে পাপমূলক কাজ। দেখো, চুরি করাও পাপ, মিথ্যে কথা বলাও পাপ, আর মেয়েদের অসম্মান করা বা তাদের গায়ে হাত তোলাটাও পাপ। বেশ। এবার তার মধ্যে তারতম্য রয়েছে না। বেশ। এবার খুব নিকৃষ্ট মানের কাজ করেছে, হুম। এবার তার এই 7.5 বছরে খুব বাজে যাবে, হুম। আমি দেখতে পাচ্ছি। তো তার জন্য দেখে নেব যে তার জন্য শুভ গ্রহ না অশুভ গ্রহ। যদি অশুভ গ্রহ থাকে তাহলে তাকে সেইভাবে আমি কিছু কার্যকলাপ দেব, কিছু টোটকা দেব। আমি টোটকাটা বলতে চাইছি না একটাই কারণ, যে টোটকাটা যদি আমি এক্ষুনি বলে ফেলি না, তাহলে অনেকে না জেনেই করতে চেষ্টা থাকবে, করতে থাকবে। দেখা গেল যে তার হিতে হিতে বিপরীত হলো। বিপরীত হয়ে যাবে। এইবার সাড়ে সাতির পরেও আরেকটা যেটা প্রবলেম করে সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। হুম। মানে এইটা আসলে কি মঙ্গল কি কাউকে দোষ দিচ্ছে, মঙ্গল ভর করছে? আর এই মাঙ্গলিক দোষের ব্যাপারটা কি? মানে এক্স্যাক্টলি মানে এখন তো যার সাথেই কথা হয় তারই মাঙ্গলিক দোষ, হুম। এবং মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে করতে হবে বা হুম। মাঙ্গলিকের সাথে সম্পর্ক ভালো থাকে। হুম। এর যদি তুমি একটু বিস্তারিত বলো। এটাও খুব একটা ভালো প্রশ্ন, এবং আমার উত্তরটা একটু অন্যরকম হবে। হুম। অনেকে হয়তো চমকে যেতে পারেন ব্যাপারটা শুনে। আহ, আমার নলেজটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে, মাঙ্গলিক যোগ একটা কিন্তু শুভ যোগ। শুভ যোগ, এই শুভ যোগটাকে কাটাতে হয়।
মানে আমরা কি হয়, যেমন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে যেমন দেখি বুধাদিত্য যোগ একটা ভালো যোগ, মানে মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি বুঝতে পারি, হুম, বা কোনো রাজযোগ রয়েছে, সে রাজ করার মতো যোগ তৈরি করেছে। মাঙ্গলিক যোগটাও কিন্তু একটা শুভ যোগ, হুম, কিন্তু এই শুভ যোগটা আমাদের জীবনে দরকার পড়ে না। আচ্ছা, এই শুভ যোগটা আমাদের জীবনে ক্ষতি করে। এই শুভ যোগটা আমাদের ভালো তখন করবে যদি আমরা সারা জীবন অবিবাহিত থাকি, আচ্ছা, আনম্যারিড থাকি, আচ্ছা, বিয়ে না করি। আচ্ছা, যেমন বজরংবলী নিজে কোনোদিনও বিয়ে করেননি, করেননি, সেরকম মাঙ্গলিক যোগ মানে হচ্ছে তুমি ওই যোগটা নিয়ে জন্মেছো যেটাতে তুমি বিয়ে করবে না, এবং ওই বিয়ে না করলে তোমার জীবন অনেক অনেক বেশি ভালো হবে। কিন্তু আমাদের তো বিয়ে করতেই হবে। হুম, বিয়ে না করলে আমাদের জেনারেশন এগোবে কি করে, বা এটা তো আমাদের পার্ট অফ লাইফ। আমরা লাইফটা সাকসেস তখনই হয় যখন একটা মানুষ বিয়ে করে, তার সন্তান হয়, সমস্ত কিছু দিক থেকে। হুম, তো ব্যাপারটা হচ্ছে যে বিয়ে তো করতেই হয়। তো মাঙ্গলিক নিয়ে যদি কেউ বিয়ে করে তাহলে সমস্যা। তাহলে আমাকে কি করতে হবে, যেমন আমরা অশুভ যোগ কাটাই, যেমন ধরো কালসর্প যোগ বা বীজ যোগ, বিভিন্ন জিনিস কাটানো যায়, হুম, সেরকম এটা একটা শুভ যোগ, এই শুভ যোগটাও কাটানো যায়। বেশ, আমরা অনেকে ছোটবেলায় শুনতাম না যে এই সবাইকে হাত দেখাবি না, ভালো জিনিসটা নিয়ে নেয়, হ্যাঁ, ঠিক, ঠিক, নিয়ে নিতে পারে না বাট হ্যাঁ, কাটিয়ে দিতে পারে। ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ, অসাধু লোকেরা কি করে হিংসার থেকে তোমার কিছু ভালো আছে ওটাকে কাটিয়ে দিতে পারে, কিন্তু সে নিয়ে নিতে পারে না, তাহলে তো বড় লোক হয়ে যেত, বেশ, ধনী হয়ে যেত, চিফ বেশ, মিনিস্টারের হাত থেকে সব নিয়ে চিফ মিনিস্টার হয়ে গেল, হয় না? না, তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আহ, সেরকম শুভ যোগটাকে কাটাতে হয়। এটা অশুভ যোগ না, শুভ যোগ, কিন্তু এটা অশুভ কাজ করতে পারে যদি আমরা বিয়ে করি, তাহলে আচ্ছা, আফটার ম্যারেজ ডিস্টার্বটা শুরু করে। তাহলে আমাকে বিফোর ম্যারেজ, বিয়ের আগে আমাকে এটা কাটিয়ে নিতে হবে। আমি যদি এটা কাটিয়ে নিই তাহলে ঠিক হবে। এবার হচ্ছে অনেকে বলে যে মাঙ্গলিক নাকি প্রবাল বা পলা পড়লে কেটে যায় না। প্রবাল পলাটা হচ্ছে মাঙ্গলিকের ওষুধ নয়, প্রবাল পলা হচ্ছে মঙ্গলের ওষুধ। মঙ্গল খারাপ আছে ভালো করার জন্য, কিন্তু মঙ্গল থেকে মাঙ্গলিক হচ্ছে, কিন্তু পলা পড়া বা প্রবাল পড়াতে মাঙ্গলিক কাটছে না, কাটে না, কারণ ওটা শুভযোগ, তো ওটা আরো পাওয়ার পেয়ে যাবে, আরো আচ্ছা, বেশি পাওয়ারফুল যোগ হয়ে যাবে মাঙ্গলিক যোগটা প্রবাল পড়ার পর। তাহলে কি প্রবাল আমার দরকার পড়বো না? অবশ্যই পড়বেন, কেন পড়বেন না? মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন, এই শুভ যোগটা আমার দরকার নেই। সবার সবকিছু দরকার হয় না তো, বেশ, আমার এটা দরকার নেই। আমাকে আমার বাবা ধরুন চেয়েছে ডাক্তার হওয়ার জন্য, কিন্তু আমার মনে মনে ইচ্ছা হয়েছে আমি অ্যাস্ট্রোলজার হব। হুম, তো এবার আমি পারলাম না করতে, আমি অ্যাস্ট্রোলজারটাই হলাম। ও ডাক্তারও সেবা করছে মানুষের, অ্যাস্ট্রোলজারও সেবা করছে মানুষের। তো মঙ্গলের সাথে মাঙ্গলিকের বিয়ে করতে হবে এরকম ব্যাপার আছে? এবার একটা বলি, মাঙ্গলিকের অনেক রকম সাইড এফেক্ট থাকে। যেমন বেশ, দেখা যায় যে প্রচণ্ড ঝুট ঝামেলা অশান্তি হচ্ছে, তারপরে কথা কাটাকাটি, অসম্মান, কারোর ডিভোর্স হয়ে যাচ্ছে, কারোর মাঙ্গলিকের জন্য লাইফ পার্টনারের ডেথ হয়ে যাচ্ছে, বা সে সুইসাইড করে নিচ্ছে, বা বড় কোনো রোগ হয়ে তার মৃত্যু হয়ে যাচ্ছে। তো মাঙ্গলিক যদি বিয়ে হয় সেই ক্ষেত্রে ধরুন ধরো কেউ মাঙ্গলিক কাটালো না, দুজন মাঙ্গলিক বিয়ে করে নিল, মাঙ্গলিককে বিয়ে করলে ভালো, এটা অনেকে জানে, কথা ছড়ানো আছে হাওয়াতে, বেশ, এটার কোনো সায়েন্টিফিক রিজন নেই। তুমি দুজনেই মাঙ্গলিক যদি বিয়ে করে, লাইফ পার্টনারের ডেথ হবে না হওয়ার থাকলে, বা ডিভোর্স হওয়ার থাকলে ডিভোর্স হবে না, শুধু এই দুটো জিনিসই হবে না, বাকি সবটা হবে। মানে আচ্ছা। মারামারি, তো ঝগড়াঝাটি, অশান্তি সব হবে। আমি একটা কথা শুনেছিলাম হুম। রাজজোটক, এই মাঙ্গলিক দুজনে বিয়ে করলে কি রাজজোটক বা এরকম কোনো না না একটা না ব্যাপার রয়েছে? না, রাজ্যটকটা অন্য জিনিস, মাঙ্গলিকটা অন্য জিনিস। দুজন মাঙ্গলিক থাকলে দুজনই কাটিয়ে নাও, কাটিয়ে বিয়ে করো। আচ্ছা, মাঙ্গলিক কিভাবে কাটে? মাঙ্গলিক পুজো আর্চা করে কাটাতে হয়, যেমন আমরা বিয়ে করি পুজো আর্চার মাধ্যমে, হুম, হুম, পুরোহিত এসে করে, এরকম মাঙ্গলিক ওরমভাবেই কাটাতে হয়। মাঙ্গলিক কোনো অ্যাস্ট্রোলজার ওরমভাবে কাটাতে পারে না, অন্তত আমি পারি না। আমি আগের থেকে বললাম মাঙ্গলিক আমি কাটাই না, কারণ ওটা ওই পুজো আর্চার মাধ্যমে কাটাতে হয়। আমি আপনাকে রাস্তা দেখাতে পারবো বা ভালো জায়গায় পাঠাতে পারবো যারা কাটায়। মানে অনেকে আছে যে বলে দিল হ্যাঁ হ্যাঁ আমি কাটাই, টাকা নিয়ে নিল, কাটলো না, হুম, ওরকম না। আমি তোমাকে একটা ভালো জায়গা দেখিয়ে দিতে পারবো, বাট আমি করি না। আমি যেটা জানি না আমি বলে দিলাম। আমি ওপেনলি একটা জিনিসই অ্যাস্ট্রোলজির মধ্যে জানি না, সেটা হচ্ছে মাঙ্গলিক কাটানো তো মাঙ্গলিক আর যার রাজ্যটক। রাজ্যটকটা বলে দিই, হুম, রাজ্যটক কি জিনিস। আমাদের বিয়ের সময় ছেলে মেয়ের ডেট অফ বার্থ দুটো ট্যালি করিয়ে দেখতে হয় 36টা গুণ আছে, কটা গুণ মিলছে। হুম, যদি আমরা 18 নিচে থাকে গুণ মেলে, তাহলে হুম, বলা হয় যে গুণ মিলছে না, এটা বিয়ে করলে খুব একটা ভালো হবে না এদের হুম, জীবন। 18টা যদি হয় টেনে টুনে পাস, 18টা থেকে 20-র মধ্যে থাকলে টেনে টুনে পাস, লাভ ম্যারেজের ক্ষেত্রে পারমিশন দেওয়া হয়। এবার অনেকে ভাববে আমরা প্রেম করি, আপনি বলে দেবেন আমরা ছেড়ে দেবো, হুম, হয় নাকি? হুম, হুম, আমি কাউকে ছেড়ে দিতে বলছি না। হুম, ব্যাপারটা হচ্ছে আমি তোমার ভবিষ্যতে যেটা হওয়ার আছে আমি বলে দিলাম। তুমি তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হবে না না বাবা আমরা মেড ফর ইচ আদার মনে হবে, তবে পরবর্তীকালে সমস্যা হবে। কিছু কিছু ক্ষেত্রে ওটাকে প্রতিকার মানে করা যায়, খুব কম পার্সেন্টেজ প্রতিকার করিয়ে
সংসারটাকে সংসারটাকে টিকিয়ে রাখা যায়, তারপরেও দুজনকে সবসময় কম্প্রোমাইজ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, এইসব ব্যাপারগুলো আছে যাদের মিলছে না গুণ। কিন্তু আমরা বলি যে যদি পরবর্তীকালে ভাবো যে না আমি আর পারবো না সহ্য করতে, তাহলে আগে থেকে না করা ভালো। আর গুণ যদি মিলে যায় তাহলে বিয়ে করতে পারো। 18টার ওপরে গুণ মিললে, 18টা থেকে যদি তোমার গুণ মেলে 36টা পর্যন্ত খুবই ভালো। আর এবার হলো রাজ্যটোকটা কি? রাজ্যটোকটা হচ্ছে 30টা থেকে 36টা গুণের মধ্যে গুণ মিললে কারোর দুজনের মধ্যে, তাহলে রাজ্যটোক। সেটা রাজ্যটোকটা আলাদা, মাঙ্গলিকটা একটু আলাদা। বেশ। মাঙ্গলিকে মানে মাঙ্গলিক না কাটালে কি বিয়ে হওয়াতে প্রবলেম হয়? বিয়ে হওয়াতে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? আমি লাফ দিয়ে বা দৌড়ে লাইন পার হব তার মানে সবসময় আমি যে ট্রেনের ধাক্কা খাবো সেরকম ব্যাপার না। বিয়েটা হয়ে গেল, আফটার ম্যারেজ ডিস্টার্ব হবে। আচ্ছা, এই বেশ বেশ। সানিদা, এতগুলো তো অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বললাম, একটু অন্যরকম যদি আমি আলোচনা করি, ভূতে বিশ্বাস করো? ভূত আছে, ভূত বিশ্বাস করি, ভগবানে বিশ্বাস করি, ভগবানও আছেন। ভূতও আছে, খারাপ শক্তিও থাকে, ভালো শক্তিও থাকে, এবং ব্যাপারটা হচ্ছে যে আমাদের উপর তো এফেক্টটা বেশি পড়ে। আচ্ছা, ওই তুমি বলছিলে না কি অ্যাস্ট্রোলজাররা নিজেদের ভালো তো করতে পারে না, কি একটা প্রশ্ন বলছিলে না তখন? রাইট। আমি যেটা তোমাকে অফ ক্যামেরায় জিজ্ঞেস করছিলাম, অ্যাস্ট্রোলজাররা তো তুমি যেটা বললে যে নিজেরা ভালো আছে কিনা, আগে সে তাকে দেখতে হবে, তারপর সেই অ্যাস্ট্রোলজার তোমার ভালো করবে। তো আমি যদি আমার জ্ঞান জবে হয়েছে তবে যদি আমি দেখি, আমি অনেক অ্যাস্ট্রোলজারকে দেখেছি যাদের ভালো হয়নি। মানে ফ্র্যাঙ্কলি যদি আমি তোমাকে বলি, তাদের ভালো হয়নি, অনেককে মরতেও দেখেছি, সুইসাইড করতেও দেখেছি। তো সেই জায়গায় কিভাবে এই কথাটা খাটবে? মানে তাহলে মানে অ্যাস্ট্রোলজার তুমি হয়েছো, তুমি নিজের ভালো করতে পারলে না, তাহলে তুমি লোকের কি ভালো করবে, তাই তো? হ্যাঁ, প্রশ্নটাতে এই রাইট। ব্যাপারটা হচ্ছে যে দু রকম উত্তর আছে। একটা হচ্ছে আমাদের যদি জীবনে কারোর মৃত্যু থেকে থাকে, মৃত্যু তো হবেই, আমরা কেউ অমর হতে পারবো না। আমাদের মৃত্যুর 7টা যোগ থাকে। দেখা গেল প্রথম 6টা কোনো রকম ভাবে অ্যাস্ট্রোলজাররাও কাটাতে পারে, বা ভগবানের আশীর্বাদে বা আমার আশীর্বাদে বা ভালো কর্মতে প্রথম 6টা মৃত্যু যোগ কাটিয়ে দিতে পারি, কিন্তু সপ্তম মানে শেষ মৃত্যু যোগে কিন্তু আমাদের মৃত্যু হবেই। এবার যদি কোনো অ্যাস্ট্রোলজারের যে আয়ু শেষ হয়ে গিয়ে থাকে, তার তো মৃত্যু হচ্ছে। এবার হচ্ছে কথা যে অ্যাস্ট্রোলজাররা অনেকে আছে, দেখা যাচ্ছে যে সে নিজে পাগল হয়ে গেছে, বাড়িতে আগুন লেগে গেছে, দেখেছি, হোয়াট এভার, অনেক রকম সমস্যা হয়েছে। হ্যাঁ, এবার তারপরে সে সার্ভাইভ করতে পারছে না সেরকম ভাবে। তো এবার তাহলে কেন তাহলে কি সেই অ্যাস্ট্রোলজাররা বা নিজে ভালো করতে পারেনি? দুরকম হয়। প্রথম কথা হচ্ছে অ্যাস্ট্রোলজারদের বিপদ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। কেন? কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজাররা আপনাকে বাঁচাচ্ছে হচ্ছে গ্রহদের থেকে। ধরুন আমি খুব রেগে গেছি কারোর উপরে, আমার ইচ্ছা তাকে মারার, আচ্ছা, ধূপধাপ করে মারবো। আচ্ছা, এবার দেখা গেল কেউ এসে মাঝখান থেকে ছাড়িয়ে দিল, আমার রাগটা তো তার উপরে পড়বে। তুমি ছাড়িয়ে দিলে ও বেঁচে গেল, ও যা অপরাধ করেছে আমাকে তাকে মারতে হতো, এরকম আর কি কথা। মানে জাস্ট এক্সাম্পল। তুমি বলতে চাইছো যে অন্যের নেগেটিভ গুলো নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। ধরো আমরা যখন লোকের গ্রহ প্রতিকার করছি, লোকের খারাপগুলোকে আমরা বাঁচিয়ে দিচ্ছি। আমাদের ভগবান আশীর্বাদ করেছেন যে তোমরা লোককে রাস্তা দেখাও যাতে তারা বেঁচে থাকতে পারে, মানে নেগেটিভটা কাটিয়ে ফেলতে পারে। এবার নেগেটিভটা কাটানোর পরে কি হচ্ছে, গ্রহের ডাইরেক্ট এফেক্টটা আমাদের উপরে পড়ছে যে হ্যাঁ তুমি বেটা ওকে বাঁচালে, তোমাকে আমি শাস্তি দেবো। এবার আমাদেরকে কি হবে, নিজেদের প্রোটেকশন নিজেকে করে নিতে হবে। যদি আমি নিজের প্রোটেকশন নিজে না করি, আমার উপর এফেক্ট পড়বেই। দেহবন্ধন যেটাকে বলে, হ্যাঁ, ধরো রেগুলার তোমাকে কিছু জপ আছে, মন্ত্রোচ্চারণ করতে হবে, পুজো আর্চা করার দরকার আছে মাঝে সাঝে, তারপরে কিছু গ্রহ প্রতিকার করার দরকার আছে, কিছু তোমাকে কি বলে যে পশু পাখি বা এদের যত্ন করে এদের খাওয়ানোর দরকার আছে, তার থেকে যে এনার্জিটা আসে সেটা আমাকে প্রোটেক্ট করবে। এরকম কিছু কিছু কাজ আছে, মানে গরিবদের দান করা, বা বয়স্কদের একটু সাথ দেওয়া, বা কারোর কন্যা সন্তানের বিয়ে হচ্ছে সেখানে গিয়ে একটু দাঁড়ানো, সাপোর্ট করা, সেটা ফিজিক্যালি হোক বা অর্থ দিয়ে হোক। এই যে পজিটিভ কাজগুলো আছে, বা কিছু মন্ত্রোচ্চারণ আছে, কিছু পুজো আর্চা আছে, এইগুলো যদি করি আমরা, অটোমেটিক্যালি আমরা নিজের প্রোটেকশন করে ফেলতে পারি, আমাদের দেহ বন্ধন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বেঁচে যাই, আমাদের উপর এফেক্টটা পড়ে না। কিন্তু মানে ব্যাপারটা কি হচ্ছে, কেউ গুলি মারছে, আমরা সামনে দাঁড়িয়ে যাচ্ছি। এবার যদি আমার বুলেট প্রুফ জ্যাকেট থাকে আমি বাঁচবো, কিন্তু যদি জ্যাকেট না থাকে আমার মধ্যেই লাগবে। বাট কতদিন ওই বুলেট প্রুফ জ্যাকেটটা এভরি তোমাকে মানতে তোমাকে ওগুলো রিনিউ করতে হবে। রিনিউ ইন দ্য সেন্স, কিছু কিছু জিনিস আছে এভরি ডে মন্ত্রোচ্চারণ করতে হবে, কিছু কিছু পুজো আছে এভরি উইক করা দরকার, কিছু কিছু নিয়ম কানুন আছে প্রত্যেক মাস বা 2 মাস 3 মাস অন্তর করতে হবে। এবার কিছু কিছু নিয়ম আছে আমাদেরকে, আমার যে ঠাকুর গুরুদেবের স্থানে, মানে যেটা গুরুদেবের ভিটে বলা হয়,
যেখানে গুরুদেবের মন্দির আছে সেখানে গিয়ে আমাকে অন্তত 2 রাত কাটিয়ে আসতে হবে। বলা হয় যে তোমার বাড়িতে বাস্তুদোষ থাকলে তুমি যদি তোমার গুরুদেব যার থেকে দীক্ষা নিয়েছো বা হুম। যার দীক্ষা তুমি নিয়েছো তার হুম, স্থানে তার ভিটেতে যদি তুমি 2 রাত কাটিয়ে আসতে পারো তাহলে হুম, সেই প্রবলেমটা মানে আচ্ছা, বাড়ির যে নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যাবে। বাস্তু আচ্ছা। নিয়ে যখন যেদিন আলোচনা করবো আমি সেদিনকে তোমাকে আরো ডিটেলসে বলবো বাস্তু থেকে কত রকম সমস্যা হতে পারে। বাস্তু নিয়ে আমি একটা ছোট্ট কথা বলবো, হুম তারপর হুম আমি না হয় অন্য কোনো হুম এপিসোডে আমি ওটা নিয়ে কথা বলবো। হুম বাস্তু সত্যি কি একজনের ফিউচার বা একজনকে প্রভাবিত করে? মানে যে ওই বাড়িতে থাকে তার বাথরুম বা তার কিছু হুম কিচেন বা যার বেডরুম হুম হুম। সত্যিই কি প্রভাবিত করে? নাকি না এটা শুধুমাত্র একটা আ মানে ভালো দেখার একটা জিনিস? না কি? না না, ব্যাপারটা বলে দিই। অবশ্যই আমাদের শাস্ত্র মেতে মানে মতে যেটা আমাদের মেনে চলতে হয় সেটা হচ্ছে যে আমাদের এই পূর্ব দিকের কথার কথা বেডরুম রাখা উচিত, পশ্চিম দিকে টয়লেট, এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে। কারণ প্রত্যেকটা দিক আমাদের বাস্তুর এক একটা করে এনার্জি থাকে। তো আগুনের মধ্যে জল ঢাললে কি হবে? আগুনটা নিভে নিভে যাবে যাবে। আর জলটাও বাষ্প হয়ে যেতে পারে। রাইট। ঠিক আছে তো? তো ব্যাপারটা হচ্ছে যে যেখানে যেটা দরকার নেই সেখানে সেটা থাকলেই উল্টো রিঅ্যাকশন হবে। তো সুতরাং বাস্তুতে শুধুমাত্র ওই পূর্ব দিকে বেডরুম করলাম আর পশ্চিম দিকে টয়লেট করলাম এর ওপর শুধু না, অনেকটা বড় সাবজেক্ট। আচ্ছা, প্লাস ভিটে সয়েল টেস্ট করতে হয়। মাটির যে মাটিটা সেটা পরীক্ষা করতে হয়। মাটিতে আচ্ছা, কোনো সমস্যা আছে কিনা সেটারও আচ্ছা। প্রতিকার হয়। সবকিছুরই প্রতিকার হয়। বাস্তু আগে আমি বাড়ি গিয়ে গিয়ে ভিজিট করতাম। কিন্তু বর্তমানে টাইম পাই না। আমাকে এখন লক্ষ টাকা দিলেও আমি বাড়িতে গিয়ে আর ভিজিট করি না। প্রথম কথা হচ্ছে সময় নেই, দ্বিতীয় কথা হচ্ছে গেলে শরীর খারাপ করে। যদি কোনো বাস্তুতে নেগেটিভ নেগেটিভ এনার্জি থাকে ওটা আমাকে এফেক্ট করবে। তো সুতরাং আমি নিজে ভালো থাকি। তাহলে সবাইকে আমি ভালো হ্যাঁ, রাখতে পারবো। তাদেরকে হেল্প করি এইভাবে আপনি বাড়ির বাস্তু থেকে ভিডিও তুলে নিয়ে বা আসুন। প্ল্যান। হ্যাঁ, সাইড প্ল্যানটা নিয়ে আসুন, ভিডিও তুলুন ইনসাইড আউটসাইড আর ভিডিওতে বলে দিন এটা পূর্ব দিকের ওয়াল, এটা পশ্চিম দিক, এটা আমার ঘড়ি রাখা আছে, এটা আমার আলমারি রাখা আছে, এদিকে টয়লেট, এদিকে বেডরুম। এগুলো আপনি ভিডিওর মধ্যে বলে দিন আর সাইড প্ল্যানটা নিয়ে আসুন। আর আমি আপনাকে আমার চেম্বারে বসে অ্যাসিস্ট করে দেবো কী করলে ভালো হবে। খরচাও আপনার কম আর বাড়িতে গেলে খরচাও বেশি হয় আর প্রতিকারটাও আমি লিখে দেবো, আপনি করে নেবেন, খুব একটা বেশি খরচা হয় না। বুঝতে পারলাম। এই হচ্ছে তো ব্যাপার। বাস্তু নিয়ে আমরা পরের এপিসোডে কোনোদিনও হ্যাঁ হ্যাঁ ডিটেইলসে কথা বলবো। কারণ হ্যাঁ। আমি শুনেছি এটা অনেক বড় জিনিস। হুম হুম। মানে এখন যেটা রিয়েল এস্টেটে যেটা আমি বলতে মানে কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি বাস্তুসম্মত তো 100% হয় না। তো সেখানে এখন অনেক রকম প্রবলেম হ্যাঁ, এখন ফেস কিন্তু করে। কিছু প্রমোটাররা কিন্তু খুব ভালো এই দিকে মানে এখন ফ্ল্যাট করার আগে বাস্তুসম্মতভাবেই করছেন। সে আচ্ছা। ভিটে পুজো থেকে শুরু করে টোটাল প্ল্যানারকে প্ল্যান স্যাংশন বাস্তু যারা অ্যাস্ট্রোলজার আছে তাদেরকে দেখিয়ে নিয়ে প্ল্যান স্যাংশন করাচ্ছেন। এখন কিন্তু ওইজন্য জিনিসগুলো এখন মানে মানুষ অনেক সচেতন হয়ে গেছে। হুম। বাস্তুসম্মত ছাড়া কিনছে না। ওই যে হুম, প্রমোটারদের হুম, জিনিস হুম, বিক্রি হুম, হচ্ছে হুম। না। অনেক সমস্যা হচ্ছে। ওইজন্য প্রমোটাররাও কিন্তু বাস্তুসম্মত করাচ্ছে। নতুন যারা করছে, যারা একটু বড় মাপের তারা কিন্তু এই জিনিসগুলো করাচ্ছে। যেমন কি আমি কি হয় যে আমি চেষ্টা করি যে মানুষ যাতে অল্প খরচে তার বেশি কষ্ট হবে না, খরচ বেশি হবে না, তার যাতে উপকার করতে পারি। বেশ। আমি সবকিছুই কমিয়ে রেখেছি। যেমন আমি অ্যাস্ট্রোলজিক্যাল ফিজ আমি ৳201 নিই। এটা চা খাওয়ার খরচের মতন। ঠিক। ঠিক আছে? তুমি একটা শপিং মলে একটা চা খেতে যাবে তোমার তার থেকে বেশি টাকা খরচা পড়বে। তারপরে তোমার অ্যাস্ট্রোলজি এই বাস্তুর জন্য আমি বা জটক বিচারের জন্য আমি ৳501 নিই। এটা তো কিছুই না। মানে অ্যাকচুয়াল এটার হওয়া উচিত ধরে নাও কমসে কম ৳২ থেকে ৳২,৫০০ হওয়া উচিত। কিন্তু আমি কমে করি। কারণ যাতে মানুষ আমাকে রিচও করতে পারে সব লেভেলের মানুষ। গ্রাউন্ড থেকে শুরু করে স্কাই পর্যন্ত যারা আছে একদম সব লেভেলের মানুষ যাতে আমাকে রিচ করতে পারে, আমি যাতে তাদেরকে সার্ভিসও দিয়ে বুঝতে দিতে পারি। আমি পেরেছি, কমে করি, বুঝতে পেরেছি। অবশ্যই করি। যেটা আমরা স্কিপ করে গেলাম হুম, কথা বলতে, বলতে আমরা অন্য একটা হুম, টপিকে হুম, চলে হুম। আসলাম, ভূতে। ভূত। ভূতে মানে তোমার কোনো রকম অভিজ্ঞতা হয়েছে ভূত দেখার বা ভূতকে অনুভব করার বা এরকম কিছু? হ্যাঁ, 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 একদম। আমি ইনফ্যাক্ট মানে ভূত নিয়ে কিছুটা রিসার্চও করে ফেলেছি। আচ্ছা। ভূত কতটা কি করতে পারে না পারে, ভূত তো আছেই। হুম, হ্যাঁ, অনেকে ভাববে হ্যাঁ, গ্যাজাখড়ি দিয়ে দিল। হুম। কিন্তু তা নয়। আচ্ছা। ভগবানও আছেন, হুম। ভূতও আছেন। ভূত মানে কি নেগেটিভ এনার্জির কথা বলছো? আত্মার কথা বলছো? হুম। কারণ আমি যতদূর শুনেছি ভূত মানে অনেকগুলো ভূতের অনেকগুলো ফর্ম রয়েছে। হ্যাঁ, একদম, একদম। ভূত মানে বলতে পারো ভালো, খারাপ দুটো মিশিয়েই আছে। হুম, নেগেটিভ, পজিটিভ দুটোই আছে। যারা পজিটিভ সোল হয়, আত্মা হয়, তারা তোমার কিচ্ছু ক্ষতি করবে না। হুম। কোনো রকম ডিস্টার্বও করবে না। বেশ। আর যারা নেগেটিভ, যাদের জীবনে অনেক
আকাঙ্ক্ষা মানে আশা আকাঙ্ক্ষা ছিল, সরি, হুম তো আশা আকাঙ্ক্ষা ছিল, পূর্ণ হয়নি এবং খুব হিংসাত্মক মেন্টালিটি নিয়ে সে লাইফ লিড করেছে। হঠাৎ করে তার ডেথ হয়ে গেছে। ডেথ হয়ে যাওয়ার পরে সে নেগেটিভ এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা তাদেরও একটা শরীর থাকে, সেটাকে বলা আচ্ছা। হয় সূক্ষ্ম শরীর আচ্ছা বা সূক্ষ্ম শরীর। বেশ। এই শরীরটা তারা তুমি সচক্ষে এমনি দেখতে পাবে না, ধোঁয়ার মতো একটা টাইপের হয়। কখনো কখনো তারা আরো এনার্জি কালেক্ট করে একটা মানে মানুষের মতন আকৃতি নিয়ে চলে আসে, কিন্তু সেটা খুব বীভৎস রূপ থাকে। ভূত নিয়ে আমি অনেক রিসার্চ করেছি এবং তোমার একটা মানে এক্সপিরিয়েন্স শুনতে যাবো, যদি তুমি কখনো অনুভব করেছো ভূত অনুভব, দেখা, সবকিছু হয়েছে। একটু। পাল্লায় পড়েছি, আচ্ছা। হ্যাঁ অনেক কিছু হয়েছে। মানে ভূতের সম্বন্ধে, আর ভূতটা হয় কোথা থেকে, হুম আফটার ডেথ, হুম এটা নিয়ে একটা আলোচনা করলে তুমি মানে সবাই ইন্টারেস্টও পাবেন আপনারা। আফটার ডেথ মানে মানুষের মৃত্যুর পরে কি হয়, বেশ। এবং আমরা কি হয়, আমরা স্বর্গে চলে যাই, নরকে চলে যাই, কি হয় আদৌ, আমরা এখানে থেকে গেলে কি হয়, আমাদের জন্ম কিভাবে হয়, এইটা নিয়ে একটা মানে কম বেশি পড়াশোনাও করেছি, রিসার্চও করেছি, এবং এটাতে আমার কাছে একটা একদম সঠিক ধারণা আছে। সেটাও আমি কোনো একটা সময় আমি সেটা নিয়ে একটা নয় প্রোগ্রাম করা যাবে, আমি বলে নেবো। তবে ভূত যেটা আছে, ভূত আছে অবশ্যই। আপনাদের সকলকে একটা কথাই বলবো, ভূতকে ভয় পাবেন না। যত বেশি ভয় পাবেন সে আরও তত বেশি হাবি হবে শরীরের উপরে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভূতকে আপনি আপনার বাড়িতে ডাকবেন না। আচ্ছা। আমরা জানি কেউ ডাকি না আমরা, হুম হুম কিন্তু আমরা পরোক্ষভাবে ডেকে ফেলি। তো কিভাবে? ধরুন কোনো খাবার দাবার আমি খেতে খেতে বাড়ি দিয়ে আসছি রাস্তা দিয়ে, ভূত পেছন পেছন চলে আসবে। বুঝলাম কারণ না। খেতে খেতে। সে ধরো তুমি একটা এগরোল কিনে রাস্তায় খেতে খেতে বাড়ি আসছো, আচ্ছা। আর রাস্তায় আস্তে আস্তে কোনো জায়গায় কোনো একটা স্পিরিট দাঁড়িয়ে ছিল, আমরা তো চোখে দেখতে পাই না তাদের। হুম হুম সে জীবন দশায় সে এগরোলের স্বাদ নিয়েছিল, আচ্ছা। কিন্তু সে তো এখন আর পায় না। বেশ। সে ওটার আকর্ষণে পেছন ধরতে ধরতে তোমার বাড়ি অব্দি চলে আসতে পারে। আচ্ছা। ঠিক আছে, তারপরে ধরে নাও সে, তুমি কোনো একটা জায়গা যেখানে কিনা ভূত আছে তুমি তো জানো না, হুম। সেখানে তুমি গিয়ে টয়লেট করে দিলে। ওকে। যেই টয়লেট করলে, ওরা টয়লেটের স্মেলটাকে ওরা ইনহেল করে ওরা অ্যাট্রাক্ট হলো তোমার প্রতি। ওকে। দেন তোমাকে ফলো করতে করতে তোমার বাড়ি অবধি চলে আসবে। তুমি যেখানে যাবে সেখানে তোমাকে ফলো করতে করতে আসবে, এবং তারপরে কি করতে পারে সেটা ওই বড় প্রোগ্রাম যেদিন হবে সেদিনকে বলবো। আচ্ছা। ঠিক আছে, তো ভূতকে আমরা পরোক্ষভাবে ডেকেও ফেলতে পারি। আবার ভূতকে আমরা কিভাবে আমাদের বাড়িতে ঢুকতে দেবো না সেই ব্যবস্থাও করতে পারি। আমরা যত বেশি ঠাকুর পুজো অর্চা করবো, ঘন্টা শঙ্খ বাজাবো, উলুধ্বনি দেবো, হুম। ভূত পালাবে। কোনো হনুমান চালিসা আলাদা করে পাঠ করতে হবে না। তবে হ্যাঁ, কিছু নেগেটিভ এনার্জি থাকে যারা খুব ঢিঠ হয়, তাদেরকে ওরমভাবেও ভাগানো যায় না। অনেক রকম কীর্তিকলাপ করে তাদেরকে ভাগাতে হয়। কিন্তু নর্মাল যারা, ভূত হচ্ছে নিজে খুব কষ্টে থাকে, যারা আমি বললাম নর্মাল স্পিরিট, যারা মৃত্যু হয়ে গেছে কিন্তু মুক্ত হয়নি, এবং তারা কোনো ক্ষতি করে না, বাট তারা নিজেরা কষ্টে থাকে। তারা চায় একটা কোনো স্যাঁতস্যাঁতে নোংরা বদ্ধ অন্ধকার জায়গায় গিয়ে তারা লাইফ লিড করতে। কেন? তাদের এই যে সূর্যের আলো তাদের শরীরে জ্বালিয়ে দেয় স্কিনটাকে। আমরা শঙ্খ বাজাচ্ছি, এর যে ভাইব্রেশন হচ্ছে সাউন্ডের, হুম। সেটা তার শরীরকে ভেঙে দেয়। আচ্ছা। ধরো সে একটা ধূপকাঠির ধোঁয়া, হুম তুমি ফ্যান চালালে কি হবে, ব্লাস্ট করছে, হুম। হাত ঘোরালে ব্লাস্ট হুম, করছে। হুম। তুমি ওর পাশে একটা বক্স বাজাও, সাউন্ডের ভাইব্রেশন ওটাও ব্লাস্ট করছে। রাইট। ভূতের শরীরটাই হচ্ছে ওরকম ধোঁয়ার মতন পাতলা হয়, মানে কোনো বেশি সাউন্ডেও সেটা হুম। এফেক্ট করে এবং ওদের। এবং পজিটিভ সাউন্ড, যেমন শঙ্খটা হচ্ছে পজিটিভ সাউন্ড। হুম হুম তারপর আবার শঙ্খটা বলছি, টানা শঙ্খ 3 বার বাজাতে পারো, কিন্তু টানা 3 বারে বেশি বাজালে কিন্তু ভূতের জায়গায় অন্য লোক চলে আসবে বাড়িতে। আচ্ছা। তুমি কি বাজাবে? শঙ্খ বাজালে শঙ্খ প প প বাজালে আবার বাজাতে হবে তো, হুম। 3-4 সেকেন্ডের একটা গ্যাপ নিতে হবে। আচ্ছা। ওই রিদমে যদি প প প প করতে থাকো, তাহলে কিন্তু ভগবানের জায়গায় শয়তান বাড়িতে চলে আসবে আকৃষ্ট হয়ে। ভূত শয়তান আলাদা? না, টাইপটা সেম, কিন্তু এদের মধ্যে অনেক রকম থাকে, দৈত্য, দানব, জিন, হেনা তেনা, এরকম অনেক ফরম্যাটে রয়েছে। এটার আচ্ছা। মধ্যে অনেক ক্লাসিফিকেশন রয়েছে। আমরা যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রাজা, ব্যবসায়ী, হুম, চাকরিজীবী, ওদের মধ্যেও সব ওরকম রয়েছে। এক একজনের বেশ। এক রকম ক্ষমতা, ব্রহ্মদৈত্যী একরকম গল্প, এই Right. সেই গল্প। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি আমি যেটা বলবো, ভয় পেলে বেশি ভয় দেখাবে। হুম হুম। তো যদি এবার ভূত এবার কেউ সামনে যদি আসে, ক্ষতি করতে চাইছে, কোনো ক্ষতি করতে ভূত। পারে, ক্ষতি করতে পারে, হুম পারে, সবাই পারে না। কিন্তু যদি তোমাকে ভয় দেখাতে চাইছে, তুমি ভয় পাবে না, এটা কি করে হবে? ভয় দেখালে তো ভয় পাবেই সবাই। হুম, হুম। ওদের মেন অস্ত্র হচ্ছে ভয় দেখানো। ভয় হুম। দেখিয়ে হার্ট ব্লক করে দিতে পারে, বা হার্ট ফেল করে দিতে পারে, বা শরীরেও ঢুকিয়ে যেতে পারে। ওই আমরা ভয় পেলে একটা এনার্জি বেরোয়, আমরা খুশি হলেও এনার্জি বেরোয়, রাইট ওই এনার্জির থ্রুতে ওরা শরীরে প্রবেশ করতে পারে। রাইট। তাহলে আমরা ভয় পেলে আমরা কি করব?
সব থেকে যেটা মানে টেনশন হলে আমরা যা করি, ভয় পেলেও সেটাই করব, গান করব। যেই আচ্ছা। গান করব সঙ্গে সঙ্গে আমাদের মাইন্ড ডাইভার্ট হতে থাকবে। যতই ভয় পাই না কেন মাইন্ড ডাইভার্ট ডাইভার্ট কারণ আমরা চিন্তা করছি। রাম নাম জপতে পারি বা রাম নাম জপলেও হনুমান। কিছুটা একটা ভয় আসবে শরীরে, কারণ কি আমি তো ভয় কাটানোর জন্য ওটা করছি তো। রাইট। হ্যাঁ তুমি করতে পারো, কিছুটা একটা বল পাবে যে তুমি যে আমি রামকে ডাকছি বা বজরং বলিকে ডাকছি, হনুমান চালিসা পাঠ করছি বা গায়ত্রী মন্ত্র জপ করছি, এটা একটা পজিটিভ একটা হবে। তুমি গানও করতে পারো, গান করলেও মাইন্ড যেই তোমার অন্যরকম চিন্তা ভাবনায় যাবে, তখনই তুমি ভয়টা কমে যাবে শরীরে তুলনামূলক, আর ওরা এন্টার করতে পারবে না শরীরের মধ্যে। তো সেই জিনিসগুলোকে আমাদের বুঝে এগোতে হবে। ওটা কোনো একদিন সময় করে বসে শহরে একদম শহরে ভূতের মানে প্রভাব রয়েছে প্রচন্ড নাকি না? প্রচন্ড। আমি বলে দিই তোমাকে, আমাদের 140 কোটি যদি ভারতবাসী হই, হুম, আমাদের ভারতবর্ষে ধরে রাখো 500 কোটি ভূত ঘুরে বেড়াচ্ছে। কি বলছো? হ্যাঁ, 500 কোটি 500 ভূত? কোটি ভূত, মানে ভূত ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ এদের মুক্তি হয়নি? মুক্তির ওই মুক্তিটাও আমি বলবো আফটার ডেথ নিয়ে যেদিন বলবো। হুম। মুক্তিটা কিভাবে হয়, তো একটা সিম্পল বলে দিচ্ছি যে আফটার ডেথের পরে তোমাকে একজন নিতে আসে। সেটা হতে পারে যমদূত, হতে পারে তুমি খুব ভালো কাজ করেছো গুরুদেব বা ভগবান, বা হতে পারে দেখা গেল যে কোনো রকম দৈত্য দানব নিতে এসেছে তোমাকে। আচ্ছা। তো তোমার কাজ হবে সেখানে চলে যাওয়া তার সাথে। এইটি বেশ। হচ্ছে সব থেকে, আমরা যারা হঠাৎ করে মরে যাই বা যারা মোহমায়া ত্যাগ করতে পারি না সংসারের, আফটার ডেথ আমরা বলবো যাবো না, আমার বাড়ির লোকটা কাজ যে আমি এখানেই থাকবো, যে করে হোক আমি ওর সঙ্গে কথা বলবো, কমিউনিকেট করবো যাতে ওকে শান্ত করা যায়। হুম, বা আমি বাড়ি বানিয়েছি, গাড়ি বানিয়েছি, এগুলো হুম। ছেড়ে রেখে থরি চলে যাবো আমি। আচ্ছা। ওই যে যেতে চায় না যখন, তারা কিন্তু বলপূর্বক টানাটানি করে না যে চলো তোমাকে যেতেই হবে, যারা আচ্ছা। নিতে আসে আচ্ছা। তারা কিছুক্ষণ তোমায় কনভিন্স করবে, আফটার দ্যাট তোমাকে ছেড়ে রেখে সে চলে যাবে। এবার যে ছেড়ে রেখে চলে গেল, তোমার দরজা বন্ধ হয়ে গেল। এবার দেখা গেল যে আবার তোমার জন্য হয়তো দেখা গেল যে 25-30 বছর পর আবার দরজা খুলতে পারে, যে আবার বলতে হবে যে অনেকদিন হয়েছে, এবার কি যাবে নাকি থাকবে এখানে। আচ্ছা। তখন সে বললো না বাবা, আমি অনেক কষ্টে ছিলাম এতদিন ভূত হয়ে, না হুম, খেতে পেরেছি, না কোনো কিছু হয়েছে, গন্ধ পাচ্ছি, খেতে পাচ্ছি না, খিদে হুম। পাচ্ছে, খেতে পাচ্ছি না। হুম। ঠিক আছে, তো এই কেউ শাক বাজাচ্ছে, কেউ ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। কেউ ধরো মরার একটা পর ওর স্পিরিট নামে এখানে গালাগালি দাঁড়িয়ে আছে, কথার দিচ্ছে। কথা স্পিরিট হুম, দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না, আমি হেঁটে চলে গেলাম ধাক্কা মেরে তাকে। হুম। তো কেমন লাগবে কেউ যদি আমাকে ধাক্কা মেরে, আমি দাঁড়িয়ে আছি, কেউ ধাক্কা মেরে আমাকে চলে গেল, কেমন লাগবে? তো স্পিরিটের লাগছে, কিন্তু আমরা তো ফিল করছি না, আমরা তো দেখতে পাচ্ছি না, আবার শুধু কষ্টই আছে। ও নিজেই দেখছে হয়তো ওর হুম ফ্যামিলি মেম্বাররাই মরার পর ওকে গালাগালি দিচ্ছে। হুম। এটাও খারাপ লাগছে। হ্যাঁ, কেউ আর ওকে মনে করছে না, সবাই হাসছেন, নর্মাল লাইফ লিড করছে, তার তো কষ্ট হচ্ছে যে আমি হুম, নেই, ওরা তো বিন্দাস, কে কতদিন শোক পালন করবে, ঠিক। করে অবভিয়াসলি করে, বাট একটা তো এন্ড আছে সবকিছুর। তো যখন সে দেখবে যে এ তো কিছুই নেই, তো তখন পস্তাবে যে আমি কেন থেকে গেলাম। এবার ওটাকেও আবার আমরা, আমাদের শাস্ত্রে রয়েছে যে এই যে আটকে গেল, তার তো অটোমেটিক্যালি দরজা খুলতে ধরো 15-20-25 বছর লেগে যাবে, কিন্তু আমরা চাইলে পুজো অর্চা করে তাকে আবার একটা চান্স দিতে পারি যে এবার যান, দরজা খোলাতে পারি। পিণ্ডদান বা এরকম হ্যাঁ, অনেক রকম ভাবে, কিছু। যে পুজো অর্চা করে যে তার আত্মার শান্তি কামনার জন্য তখন আবার তাকে নিতে আসবে। এবার সে আর না করবে না, সে বুঝে গেছে এখানে থেকে যাওয়ার জ্বালাটা কি, কোনো না ঘরকা না ঘাটকা এরকম টাইপের। তো এটা তো হলো ব্যাড মানে স্পিরিট বা না এরকম না না, কিছু। ব্যাড গুড দুটোর জন্যই, দুটো স্পিরিট। দুটোর জন্যই। হ্যাঁ তুমি আরেকটা কথা বললে ব্রহ্মদৈত্যী বা হ্যাঁ হ্যাঁ এরকম, এটা হ্যাঁ। তো স্পিরিট না? না, নাকি এটা এটাও স্পিরিট? স্পিরিট, বাট এটা নেগেটিভ এনার্জি। আচ্ছা। যে কিনা মানে হিংসাত্মক বলছিলাম না, যে হুম, হুম। সবাই মানুষকে অত্যাচার করে, এই করে ওই করে, নিজের ভালোটা বোঝে, লোককে বেশ, ঠকিয়ে প্রপার্টি নিয়ে নিল, হোয়াট এভার, মানে যত রকম খারাপ কাজ আছে সে বেঁচে থাকতে করেছে। বেশ। মরে যাওয়ার পরে ভাবছে আমি এগুলো ছেড়ে যাব না। আর দেখা গেল কথার কথা যে আমি, এ আমার শত্রু ছিল, বেঁচে থাকতে কিছু করতে পারিনি, এবার একে দেবো, এর ক্ষতি করব। তো তারা কি হয়, ওরকম হয়, মানে ভটাক্তি হয়ে আত্মা হয়ে যায়, এবং তারা এনার্জিও মানে পায়। বিশেষ করে আমরা যেমন বলি না যে রেল লাইনের ধার দিয়ে যাব না, ওখানে ভূতটা হুম, থাকে, হুম। ভূত সব জায়গাতেই থাকে, কিন্তু ওখানে ভূতের পাওয়ার বেশি হয়ে যায়। কেন? এনার্জিটা বেশি থাকে। ওই ওভারহেড থেকে তার যে যাচ্ছে 25,000 ভোল্ট রয়েছে, ওখান থেকে সে পাওয়ার নেয়। কনজিউম করে। হ্যাঁ, তোমার যদি এখানে যদি ভূত থাকতো প্রচুর, তাহলে তোমার ওই ক্যামেরার ব্যাটারিগুলোর চার্জ চলে যেত ফটাফট। যে বাড়িতে ভূত থাকে সেখানে ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয় বেশি, কারণ ইলেকট্রনিক্স জিনিস থেকে, ইলেকট্রিক্যাল জায়গা থেকে ওরা এনার্জিটাকে কনভার্ট করে ওটা দিয়ে তাণ্ডব করছে সে। তো বুঝলাম। ওইসব জায়গা থেকে আমাদের একটু দূরে থাকতে হয়, কারণ কি ওখানকার ভূতের এনার্জি পাওয়ার অনেক বেশি। ওই জন্য আমাদের রেল লাইনের ধারে বাবা অত যাবো না, এখানে অত যাবো না, এরকম হচ্ছে ব্যাপার, আর কিছু ওই না। জন্য রেল লাইনের ধারে বাড়িও অনেক লোকে করতে চায় না। ভয় পায় যে এরকম আছে, এই সেই, সবাই ইউজ এটাও টু। একটা বাস্তুরই দিক, আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে তোমার নেগেটিভ এনার্জি থাকবে ওখানে
উন্নতি কি করে হবে? ওই গরিব হয়েই রয়েছে, গরিব হয়েই চলছে, বাড়িতে ঝামেলা হচ্ছে, নেশা করে আসছে, উন্নতি হচ্ছে না, পড়াশোনা করছে না বাচ্চারা। ব্যতিক্রম সব জায়গাতেই থাকে, বাট মেজরিটি যেটা বলছি সেটা এরকম করে হয়। বুঝতে পেরেছি। ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সানিদা। অনেক কথা হলো, অনেক ডিপ কথা হলো, স্পিরিচুয়াল নিয়ে কথা হলো, অ্যাস্ট্রোলজি নিয়ে কথা হলো, বাস্তু কিছুটা আমরা ছুলাম। খুব ভালো লাগলো কথা বলে, অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। ভিউয়াররা যারা আছে তারা কমেন্ট করুক, যারা আরও কি জানতে চায় তোমার থেকে, কিভাবে জানতে চায়। আর তোমার আমার নাম্বার, হ্যাঁ, ফোন ইউটিউব নাম্বার চ্যানেল আছে টোটকা আমি জয়গুরু সব সার্চ করলে পেয়ে যাবে। বেশ, আমি হুম। তোমার যা ডিটেলসগুলো আছে আমি আমার ডেসক্রিপশন বক্সে সেটা নিচে দিয়ে দেবো। হুম, হুম। আপনারা পারলে সেখান থেকে আপনি আপনারা যোগাযোগ করতে পারেন। হুম। নাম্বারও তোমার দিয়ে দিলে কোনো না প্রবলেম না নেই না তো? একদম কল করে নাম্বারও চলে দিয়ে দেবো, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। কোনো আর problem নেই। আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে সবকিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আরও এই ভাই অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য। তো আশা করব ভাইয়ের সাথ দেবেন আপনারা সকলে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন, লাইক করে দিন, আর খুব ভালো থাকবেন। আর ভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ, অসংখ্য খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।